সমস্যা নাই, আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করব, সবাই এখান থেকেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করেছি, কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি জি আপু, আপু, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপু, আচ্ছা, যারা এখানে পুরাতন আছেন তারা সবাই জানেন যে রিডিং মডিউলটা কি, বা রিডিং মডিউলে কি কি ধরনের কোশ্চেন থাকে, এবং আজকে আমরা যেই টপিকটা কভার করব সেটা সম্পর্কেও আইডিয়া আছে। যারা আজকে এখানে নতুন, আমি তাদের জন্য জাস্ট 5 মিনিট একটা ওভারভিউ দিব। যারা পুরাতন আছেন তারা অবশ্যই সাথে থাকেন, যারা নতুন আছেন তারা একটু ওভারভিউটা সম্পর্কে জেনে নেন। রিডিং মডিউলটা সম্পর্কে আমি একটা 5 মিনিটের একটা ওভারভিউ দিব, 5 মিনিটও লাগবে না যদিও। আচ্ছা, রিডিং সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি। যাদের একেবারে আইএলটিএস নিয়ে কোনো ধারণা নেই তারাও জানে যে তিনটা প্যাসেজ থাকে, প্যাসেজ 1, প্যাসেজ 2 এবং প্যাসেজ 3। তিনটা প্যাসেজের জন্য 20 মিনিটস করে টাইম দেয়, এবং টোটাল 60 মিনিটস টাইম থাকে এক্সামে। আমাদের 60 মিনিটস এর মধ্যে 40 কোশ্চেন সলভ করতে হয়। রিডিং প্যাসেজ 1টা তুলনামূলক ইজি থাকে, রিডিং প্যাসেজ 2টা একটু ডিফিকাল্ট থাকে প্যাসেজ 1 এর থেকে, এবং রিডিং প্যাসেজ 3টা এর থেকে আরো একটু হার্ড হয়। তো এই যে রিডিং প্যাসেজ গুলো আসে, এই প্যাসেজ গুলাতে কি ধরনের প্যাসেজ দেওয়া থাকে? এইগুলোতে বেসিক্যালি যেটা দেওয়া থাকে বিভিন্ন রিসার্চের টপিকস, যে জিনিসগুলো নিয়ে অনেক রিসার্চাররা রিসার্চ করে এই ধরনের থাকে। বিভিন্ন ম্যাগাজিন থেকে অনেক সময় বিভিন্ন টপিক অনুযায়ী ওরা একটা প্যাসেজ উঠায় দেয়, এই ধরনের আলোচনা থাকে। অনেক সময় অনেক যুদ্ধ বিগ্রহ নিয়েও গল্প আকারে থাকে। তো এই আর হচ্ছে, রিডিং প্যাসেজের ক্ষেত্রে দুইটা জিনিস খুবই 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 প্রয়োজন। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আমি কি পড়তেছি এটা বোঝা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আমি যেটা পড়তেছি প্যাসেজে কি বলতে চাচ্ছে এই জিনিস দুইটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন আসি কি কি ধরনের কোশ্চেন থাকে। আজকে আমরা যে পার্টিকুলার টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তো থাকছেই, এছাড়া এখানে বিভিন্ন ধরনের প্রায় 14 রকমের কোশ্চেন হয়ে থাকে। যদিও 14 রকমের কোশ্চেনই আপনাদের আসবে না একটা এক্সামে। এখানে থেকে থাকে ট্রু ফলস, দেন থাকে হচ্ছে আপনার হেডিং ম্যাচিং, লিস্ট অফ নেমস, দেন মাল্টিপল চয়েস, দেন থাকে হচ্ছে আপনার ফিল ইন দ্য গ্যাপস। এই ধরনের 14 ধরনের কোশ্চেন থাকে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেন টাইপ নিয়ে আপনাদের ক্লাস হবে, এটা নিয়ে ওয়ারি হওয়ার কোনো কিছু নেই। আপনারা যেদিন যেই টপিকটা পাবেন সেই টপিকটা নিয়ে গুরুত্ব দিবেন, এবং এই টপিকটা প্র্যাকটিসে রাখবেন। এবং আরেকটা কথা বলে রাখি, আইএলটিএসটা হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ, আমি প্র্যাকটিস করতেছি, 7 দিন প্র্যাকটিস করলাম, 7 দিন পরে আমার কাছে মনে হচ্ছে ওকে ফাইন, আমি একটা লাইনে উঠে গেছি, আমি এখন আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ডেভেলপ হয়েছে। 7 দিন পরে যদি আমি আবার 2 দিনের ব্রেক নিয়ে নেই, যখন আপনি ওই 9 দিন অথবা 10তম দিনে পড়তে বসবেন, তখন কিন্তু আপনি আবার সেই 2 দিন অথবা 3 দিনের প্র্যাকটিসে চলে যাবেন, ঠিক আছে? সো যাই হয়ে যাক না কেন, যারা জব করছেন, যারা স্টুডেন্ট, অথবা যারা গৃহিণীও আছেন, তাদের জন্য প্রত্যেকদিন সময় দেওয়াটা টাফ, বাট আমি বলবো অ্যাটলিস্ট 2 আওয়ার্স রাখেন নিজের জন্য, যাতে করে প্র্যাকটিসটা কন্টিনিউ থাকে, অ্যাটলিস্ট 2 আওয়ার্স। আর যাদের সময় আছে, 3 মাস সময়টা নষ্ট না করে আইএলটিএস এর ক্ষেত্রে দেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে আফটার 3 মান্থস। ওকে, তো এই ছিল রিডিং এর একটা ওভারভিউ। এবং রিডিং এ যদি কেউ বলে যে, যারা যারা নতুন আছেন তাদের জন্য বলছি যে কোন প্যাসেজটা আগে সলভ করব, কোন প্যাসেজটা পরে সলভ করব, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? বাট আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী আমার কাছে মনে হয় যে রিডিং প্যাসেজ 1টা সলভ করা, মানে গ্রাজুয়ালি যাওয়াটা আমার কাছে বেশি ইজি মনে হয়। কারণ রিডিং প্যাসেজ 1-এ যেহেতু একটু সহজ কোশ্চেন থাকে, সো আমার কাছে মনে হয় যে সহজটা থেকে যেন আমার মার্কসটা ডিডাক্ট না হয়, সেই বিষয়টা খেয়াল রেখে সহজ থেকেই শুরু করা উচিত। আমি যদি আগেই প্যাসেজ 3 নিয়ে শুরু করি, দেখা যাবে যে একটু কঠিন কোশ্চেন পাবো, কনফিউশন অ্যারাইজ হতে পারে, বিরক্তি চলে আসতে পারে। এবং যেহেতু একটার পর একটা এক্সাম হয়, এরকম না যে রিডিং মডিউলটাই একদিনে আমার হচ্ছে, প্রথমে লিসনিং হবে, তারপরে রিডিং হবে। সো লিসনিং হওয়ার পরে অলরেডি মেন্টাল একটা প্রেশার থাকে, এবং এক্সাম হলে টাইমিং এরও একটা প্রেশার থাকে। সো এটা আপনারা বাসায় প্র্যাকটিস করে দেখবেন। যদি আপনার কাছে মনে হয় না আমি কঠিনটা আগে করে আমার মার্কস ভালো আসতেছে, দেন গো ফর ইট। আর
যদি আপনার কাছে মনে হয় যে না, আমার প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3 এভাবে গেলে আমার জন্য সুবিধা হচ্ছে, দেন গো ফর ইট। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন প্যাসেজ 1, প্যাসেজ 2, দেন প্যাসেজ 3 তে যাওয়া ভালো। এতে করে আমার সহজ প্যাসেজের যে মার্কসটা, এটা মিস হওয়ার চান্স কম থাকে। ঠিক আছে, এখন আসি আমরা আজকের টপিকে। সো আজকের টপিকটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। লিস্ট অফ হেডিংসটা কি রকম? লিস্ট অফ হেডিংসটা আপনার 62 নাম্বার পেজে দেখেন, লিস্ট অফ হেডিংস এর কোশ্চেনটা দেওয়া আছে। এইটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। আচ্ছা, প্রথমে যখন আমরা কোশ্চেন পাবো, কোশ্চেন পেপারটা আমাদেরকে যখন দিবে, আমরা প্যাসেজ 1 থেকেই কোশ্চেন সলভ করি, প্যাসেজ 2 থেকেই কোশ্চেন সলভ করি, অথবা প্যাসেজ 3 থেকেই কোশ্চেন সলভ করি না কেন, প্রথম আমাদের একটা কাজ করতে হবে, সেটা হবে প্যাসেজের হেডিংটা পড়া। প্যাসেজের হেডিংটা কি? যেমন আজকে আমরা যে প্যাসেজটা সলভ করতেছি, সেটা হচ্ছে টেস্ট 3 প্যাসেজ 2, রিডিং প্যাসেজ 2। তো ধরেন যে আমি রিডিং প্যাসেজ 2 থেকে শুরু করলাম আমার এক্সামটা, অথবা আমি প্যাসেজ 1 কমপ্লিট করছি, প্যাসেজ 2 তে আসছে এবং আমি এখন প্যাসেজ 2 সলভ করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই হেডিংটা পড়া। ঠিক আছে, এখন এই হেডিংটা আমি কেন পড়বো? হেডিংটা আমি পড়তে বলতেছি, হেডিংটা কেন পড়বো? হেডিংটা এই কারণে পড়বো, আমি যদি হেডিংটা না পড়ে কোশ্চিনে যাই, আমার কাছে এলোমেলো লাগবে। কারণ আমি জানি না প্যাসেজে কি ধরনের ইনফরমেশন আছে, প্যাসেজটা কি নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি অলরেডি কোশ্চেনে চলে গেছি টাইম সেভ করার জন্য। এতে হিতের বিপরীত হয়। আমার যদি কোনো আইডিয়াই না থাকে যে আমার কাছে কি ইনফরমেশন চাওয়া হচ্ছে এবং প্যাসেজে কি ইনফরমেশন দেওয়া আছে, আমি যখন কোশ্চেন পড়বো আমার মাথায় কিছুই আসবে না। হয়তো দুই একটা কোশ্চেন আমার ব্রেনে রিমেইন থাকবে, বাট বাকিগুলা কিন্তু থাকবে না। কারণ আমার কোনো আইডিয়া নেই প্যাসেজে কি বলতেছে বা কি সম্পর্কে প্যাসেজে বলা আছে। সো প্রথমের কাজটা হচ্ছে হেডিং পড়া। সো আমি এখানে বললাম হেডিংটা আমরা কেন পড়বো। এখন আসি লিস্ট অফ হেডিংসটা কি। এই হেডিং এর সাথে লিস্ট অফ হেডিংস এর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? আমি বললাম হেডিংটা পড়তে। কেন বলছি? কারণ হচ্ছে হেডিংটা পড়লে আমরা বুঝতে পারবো প্যাসেজের মধ্যে কি ধরনের ইনফরমেশন আছে, প্যাসেজটা আমাদেরকে কি ধরনের তথ্য দিতে পারে, এবং প্যাসেজ থেকে কি কি ধরনের কোশ্চেন গুলা কোথায় কোথায় থাকতে পারে, এই ধরনের একটা আইডিয়া নেওয়ার জন্য। লিস্ট অফ হেডিংটা হচ্ছে আপনার এই ধরনের, এই যে আপনার প্রথম প্যাসেজের যে হেডিংটা পড়লাম। আচ্ছা, বুক নাম্বার প্লিজ। বুক নাম্বার হচ্ছে ক্যামব্রিজ 15। এই যে হেডিংটা পড়লাম, এই ধরনের দেখেন এখানে 10টা হেডিং দেওয়া আছে। ঠিক আছে, এখানে 10টা হেডিং আমাদের দেওয়া আছে। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে উল্টাটা করতে হবে। আমরা যখন কোনো প্যাসেজ সলভ করা শুরু করব, আমাদের হেডিংটা পড়তে হবে কি জন্য, প্যাসেজে কি বলছে সেটা আইডেন্টিফাই করার জন্য। আর আমরা যখন লিস্ট অফ হেডিংস এ যাব, তখন হেডিং আমার অলরেডি দেওয়া আছে, আমাকে প্যারাগ্রাফ পড়তে হবে। যেমন এখানে বলছে দেখেন, সেকশন এ, সেকশন বি, সেকশন 3, 14, 15, 16, 17 নাম্বার যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে দেখবেন যে সেকশন এ, দ্যাট মিনস আমার সেকশন এর যে প্যারাগ্রাফটা আছে সেটা আমাকে পড়তে হবে। পড়ে এই প্যারাগ্রাফটাকে যদি আমি একটা হেডিং দেওয়ার চেষ্টা করি, মেইন কথা এই প্যারাগ্রাফটাকে যদি আমি একটা সেন্টেন্সে বর্ণনা করার চেষ্টা করি, সেই একটা সেন্টেন্স কি হবে? এটাই হচ্ছে আমাদের হেডিং ম্যাচিং। আমি প্যারাগ্রাফটা পড়বো, প্যারাগ্রাফটা পড়ার পরে ধরেন যে যে কোনো একটা বিষয় আপনি একটা প্যারাগ্রাফ পড়লেন। ঠিক আছে, আমরা যে ছোটবেলায় প্যারাগ্রাফ পড়ছি না, রিক্সা পুলার, দেন এই ধরনের আরো অনেক প্যারাগ্রাফ পড়ছি। তো ওই প্যারাগ্রাফ থেকে আমরা মেইন যে জিনিসটা, সেটা কি, রিক্সা পুলার, একটা রিক্সা পুলার, রিক্সা চালক, তার জীবন কেমন হয় সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ। তো এই যে আমরা একটা হেডিং দিতে পারতেছি, এইটাই হচ্ছে আমাদেরকে এখানে করতে হবে। আমরা প্রথমে প্যারাগ্রাফ পড়বো, প্যারাগ্রাফটা পড়ার পরে মেইন জিনিসটা কি, কি নিয়ে প্যারাগ্রাফটা বলতেছে সেটাই হেডিং হওয়া উচিত না? মেইন যে জিনিসটা নিয়ে প্যারাগ্রাফটা কথা বলতেছে সেটাই হচ্ছে হেডিং। তো এই হচ্ছে হেডিং ম্যাচিং। আমাদের প্যারাগ্রাফ পড়তে হবে, প্যারাগ্রাফ পড়ার পরে এখানে যে হেডিংস গুলা দেওয়া আছে, এই হেডিংস গুলোর সাথে ম্যাচ করে দেখবো আমরা যে প্যারাগ্রাফটা পড়েছি এই কোন হেডিং এর সাথে এটা ম্যাচ করা। মানে সোজা কথা, আমি কোন হেডিংটা ওই প্যারাগ্রাফের জন্য ইউজ করতে পারবো, যেটাতে বোঝা যাবে যে হ্যাঁ, এই প্যারাগ্রাফের মধ্যে এই ধরনের ইনফরমেশন আছে। এটা হচ্ছে হেডিং ম্যাচিং এর একটা ধারণা। এখন আসি হেডিং ম্যাচিংটা যদি যে আমরা মানে সলভ করব, সলভ করার সময় আগে কি আমরা কোশ্চেন পড়বো নাকি আগে আমরা প্যারাগ্রাফ পড়বো?
আমাদের কিছু কিছু কোশ্চেন এরকম আসবে যেখানে আমাদের আগে কোশ্চেন পড়তে হবে, দেন আমরা প্যাসেজে গিয়ে অ্যান্সার গুলো আইডেন্টিফাই করব। কিছু কিছু কোশ্চেন টাইপ এমন থাকবে আগে আমরা প্রথমে প্যারাগ্রাফ পড়বো, অর্থাৎ প্যাসেজ থেকে পড়বো, এবং দেন আমরা এটাকে কোশ্চেনের সাথে ম্যাচ করব। সো এখানে অনেকেই বলে আগে হচ্ছে আপনার কোশ্চেন গুলা পড়তে, মানে হেডিং গুলা পড়তে, দেন হেডিং নিয়ে একটা ধারণা নিয়ে দেন আপনার প্যারাগ্রাফে যেতে। আমার কাছে মনে হয় এটা অবশ্যই যার যার পারসেপশন, যার কাছে যেটা ইজি মনে হয়, বাট আমার কাছে মনে হয় আমি যদি এই লিস্ট অফ হেডিংস গুলা এখনই পড়ি, আমি যখন কোশ্চেনে যাব মানে প্যাসেজে যাব, প্যাসেজ থেকে যখন আমি একটা ইনফরমেশন নিব তখন এইটার সাথে আমার এলোমেলো হয়ে যায়, আমি এটাকে ম্যাচ করতে পারি না। সো আমরা যেটা করব, প্রথমে প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে যে প্যারাগ্রাফটা আগে পড়বো, পড়ে নিজের মতো করে একটা হেডিং দিব। হেডিং দিব কি, আমাকে দিতে হবে না, আমি যখন প্যারাগ্রাফটা পড়বো, পড়ার পরে আমার কাছে এটা মনে হবে এই পুরো প্যারাগ্রাফটা এই বিষয় নিয়ে বলা হয়েছে। অটোমেটিকলি মেইন আইডিয়াটা আপনার মাথায় চলে আসবে, দেন আপনি যখন এই লিস্ট অফ হেডিংস থেকে ম্যাচ করবেন, দেখবেন যে সঠিক উত্তরটা পাওয়াটা ইজি হয়ে যায়। আচ্ছা, লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, লিস্ট অফ হেডিংস না, রিডিং এর ক্ষেত্রে এর আগেও আমি অনেকবার বলেছি। দুইটা জিনিস হচ্ছে কি, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। স্ক্যানিংটা কি, স্ক্যানিং হচ্ছে একটা পার্টিকুলার ইনফরমেশন আর পার্টিকুলার কিওয়ার্ড যেটা আমি সার্চ করছি, যেটার জন্য আমি পড়তেছি। আমার ধরেন যে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, আমি পড়ে গেলাম, ধরেন ওই প্যারাগ্রাফের মধ্যে একটা ওয়ার্ড কি হতে পারে, ইনফরমেশন। ওকে, আমি ধরে নিচ্ছি আমি ইনফরমেশন একটা ওয়ার্ড আছে যেটা আমাকে সার্চ করতে হবে। তো ওইটা সার্চ করার জন্য আমার প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড পড়ার দরকার হয় না। আমি তখন কি করি, আমার চোখটা ইনফরমেশন যেই জায়গায় আছে সেই জায়গাতে আটকে যাবে, আমি তখন ওভাবে পড়ি, যেটাকে বলে স্ক্যানিং। আমি একটা পার্টিকুলার ওয়ার্ড অথবা দুইটা ওয়ার্ড আমি সার্চ করছি, তখন আমি স্ক্যানিং করে পড়ি। আরেকটা হচ্ছে স্কিমিং। স্কিমিংটা সমু ভাইয়া যেটা বলে ক্যাঙ্গারু স্টাইল রিডিং, ঠিক আছে, যে আমি একটা লাইন থেকে আরেকটা লাইন পড়তেছি, বাট পড়তেছি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের জন্য না, পুরো প্যারাগ্রাফটা আমাকে কি বলছে, একটা জিস্ট বের করার জন্য, একটা সামারি বের করার জন্য। একটা লাইন পড়লাম, দুইটা লাইন পড়লাম, পড়ার পরে এটা সামারিটা কি কি বোঝাচ্ছে, এটা যখন বের করার জন্য আমরা পড়ি সেটাকে বলি আমরা স্কিমিং রিডিং, ঠিক আছে। আমি যখন প্যারাগ্রাফ সলভ করব, মানে কোশ্চেন সলভ করব, আমি প্যারাগ্রাফে আপনাকে ধরে দেখাই দিব আপনাদেরকে যে কিভাবে স্কিমিং অথবা আমরা স্ক্যানিং করব। এখন আপনারা বলেন, আমি যতটুকু বললাম হেডিং ম্যাচিং নিয়ে, হেডিং ম্যাচ, লিস্ট অফ হেডিংস এর যে ধারণাটা দিলাম এবং এতক্ষণ যতটুকু ইনফরমেশন দিলাম, এতটুকুতে কারো অসুবিধা হয়েছে কিনা বুঝতে, বা কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমি এখন যদি কোশ্চেন থাকে অ্যান্সার করব, যদি না থাকে তাহলে ডিরেক্ট সলভিং এ চলে যাব। আপু একটু বলবেন যে কোনটা কোনটার মধ্যে আগে প্যারাগ্রাফ পড়তে হয় না? কোনটা কোনটার মধ্যে, আচ্ছা, কোনটা কোনটার মধ্যে যদি আমি এখন বলতে যাই তাহলে আমাকে ওই কোশ্চেন টাইপ গুলো নিয়েও আলোচনা করতে হবে, ঠিক আছে। সো আমি যেটা বলি সেটা হচ্ছে যে লিস্ট অফ হেডিং, লিস্ট অফ নেমস, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে, যেগুলোতে আমার কোশ্চেন পড়ে যদি আমি প্যাসেজে যাই, আমার যে আইডিয়া গুলো আছে এগুলো নিয়ে কনফিউশন তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই সকল কোশ্চেনে আমরা আগে কোশ্চেনটা পড়ি না। আবার যদি আমি ফিল ইন দ্য গ্যাপস করি, সেক্ষেত্রে আমার কোশ্চেনটা আগে পড়তে হবে। আমি যদি ট্রু ফলস করি সেক্ষেত্রে আমার কোশ্চেনটা আগে পড়তে হবে, কারণ কি, তখন আমি একটা পার্টিকুলার পার্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, আমি যখন শূন্যস্থান পূরণ করব, আমার একটা পার্টিকুলার ওয়ার্ড দরকার। সো আমি যদি ওই পার্টিকুলার ওয়ার্ডের আগে পরের সেন্টেন্সটা যদি না জানি, আমি কি ওই ওয়ার্ডটা বের করতে পারবো? পারবো না। বাট আমাকে যখন বলা হবে যে এই প্যারাগ্রাফটাতে বা এই রাইটারের একটা কথা, ঠিক আছে, লিস্ট অফ নেমস যখন থাকে তখন কি বিভিন্ন রাইটারের কথা থাকে। সো ওই রাইটারের কথাগুলা যখন আমরা পড়বো, যে বিভিন্ন রাইটার, পাঁচজন রাইটারের ধরে নাম দেওয়া আছে, আমি পাঁচজন রাইটারের কথাগুলা পড়লাম, পড়ে যখন আমি প্যাসেজে যাব ওই কথাগুলা খুঁজতে, তখন কিন্তু আমার এটা এলোমেলো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আগে একজন রাইটারের একটা উক্তি দেখেন, দেন ওই উক্তিটাকে, যেই উক্তিগুলো আপনার কোশ্চেনের অপশনে দেওয়া আছে সেগুলোর সাথে ম্যাচ করেন, অ্যান্সারটা পেতে ইজি হয়। ওকে,
আহ, একজন ভাইয়া হ্যান্ড রেজ করেছিলেন, আলসামি ভাইয়া মনে হয় হ্যান্ড রেজ করেছিলেন। জি আপু, জি। এখানে কি বলছে যে প্যারাগ্রাফ কি আমরা তো এ থেকে জেড পর্যন্ত সবগুলো একবার পড়ে নিজের মতো করে লিখে নিব এখানে, নাকি একটা একটা করে বার করে লিখে নিব ওইভাবে? না, আমরা এখানে একটা একটা করেও বের করব না, আমরা প্রথমে এখানে প্যারাগ্রাফে চলে যাব। যেমন 14 নম্বরটা আগে সলভ করব, হ্যাঁ। আমরা আগে চোদ্দ হ্যাঁ। নম্বর সলভ করার জন্য প্যারাগ্রাফে চলে চলে যাব। প্যারাগ্রাফ পড়ে ওখান থেকে আমরা একটা হেডিং আইডেন্টিফাই করব, ঠিক আছে। আমরা যখন পড়বো, স্ক্যানিং করে যখন পড়বো, অলরেডি একটা হেডিং চলে আসবে অটোমেটিক্যালি। তখন সেটাকে এখানে মানে খুঁজবো, যে অপশনগুলো আছে এখান থেকে খুঁজবো। আমরা আগেই লিস্ট অফ হেডিংস গুলো পড়বো না, বা এটা থেকে কোনো ইনফরমেশন এখনই বের করবো না। না আপু, আমি বলছি কি মানে যে প্যারাগ্রাফে যে প্যারাগ্রাফ সবগুলো এ বি সি যেগুলো আছে সবগুলো পড়ে আর কি নিজের মতো করে হেডিং বার করে এখানে পাশাপাশি লিখে তারপর কি একবার মিলাবো পুরোটার সাথে, নাকি একটা করে বার করে একটা করে মিলাবো? একটা করে করবো ভাইয়া, একটা করে। আচ্ছা কারণ ঠিক আছে, সবগুলা ধন্যবাদ। করতে গেলে তখন আপনার ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে, যে কারণ হুম, টাইমিং এর একটা প্রেশার থাকে, তো তখন যে এলোমেলো হয়ে যাবে। এর থেকে ভালো একটা করে ধরেন, এতে করে জি নাম্বার আপু। মিস হওয়ার সম্ভাবনা কম থাকে, হ্যাঁ। আচ্ছা, সুমন খান ভাইয়া হাত তুলেছেন, মানে হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন সুমন ভাইয়া? সুমন ভাই আছেন? আচ্ছা ঠিক মনে আছে। হয় কিছু বলতে চাচ্ছে না, ভুলে হয়েছে। আচ্ছা, হ্যাঁ হতে পারে। আচ্ছা, উম, আমরা এখন সলভিং এ চলে যাই। তাহলে আমরা সেকশন এটা আগে দেখি, ঠিক আছে। আমি প্রথমে এইটা আপনাদেরকে স্ক্যান করে দিচ্ছি, স্ক্যান এবং স্কিমিং কিভাবে করবেন এটা করে দিচ্ছি। দেন আপনারা যেটা করবেন, আমাকে অ্যান্সারটা বলবেন, ঠিক আছে। পার্টিসিপেশন ইজ নেসেসারি। আমি সেকশন এটা এখানে কপি করি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে। সো আমি তো প্রথমে হেডিং ই পড়ি নাই, আমি বললাম হেডিং পড়তে, এখন হেডিং পড়ি। দেখি, হেডিং পড়ে দেখি যে প্যাসেজটা কি নিয়ে বলেছে, ঠিক আছে। সো এখানে আছে দা ডিসোলিনেটর। ডিসোলিনেটর মানে কি, এটা নিয়ে অনেকের অনেক থাকতে পারে, যে প্রথমেই এমন একটা ওয়ার্ড পাইছি যেটার কোনো মিনিংই বুঝতেছি না, যেটার বাংলায় বুঝি না, আল্লাহ না জানি পরের প্যারাগ্রাফে কি কি দেওয়া আছে। ডোন্ট ওয়ারি, এই যে এই চিহ্নটা কি, সেমিকলন, তাই না? এই চিহ্নটা মানে হচ্ছে এর আগে আপনার যে কথাটা দেওয়া আছে এটাকেই এখানে আবার ওরা কি করে, ব্যাখ্যা করে, ঠিক আছে। যে এইটার কাজ কি, বা এটা কিভাবে কাজ করে, বা এটার মানে কি। এই সেমিকলনটা যখন দেখবেন তখন একটু রিল্যাক্স হবেন, কারণ এই জিনিসটা নিয়েই পরে এটা আবার আলোচনা হচ্ছে। তার মানে এইটা থেকেও যদি আপনি কোনো তথ্য না পান, পরেরটা থেকে পাবেন। সো দেখি, ডিসোলিনেটর কি। ডিসোলিনেটর হচ্ছে প্রডিউসিং ক্লিন ওয়াটার। ওকে, ওয়াটার পিউরিফায়ার, তাই না? আমরা যদি এক কথায় বলতে চাই, এই ডিসোলিনেটরটা মানে হচ্ছে প্রডিউসিং ক্লিন ওয়াটার, যেটা পরিষ্কার পানি তৈরি করে। আমরা সবাই ঢাকায় যারা থাকি মেইনলি তারা জানি যে ওয়াটার পিউরিফায়ার কি। সো ডিসোলিনেটর মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা ক্লিন ওয়াটার প্রডিউস করে। ওকে, আমরা বুঝলাম। তার মানে এই প্যাসেজে এই যে ডিসোলিনেটর পানির যে পরিষ্কার করে, এই প্রসেস নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। আমরা এতটুকু বুঝতে পেরেছি, যদি না বুঝি। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, যদি এই হেডিং পড়ে না বুঝি তাহলে কি করব। তাহলে আমরা যেটা করব, এখান থেকে এই ফুল স্টপ পর্যন্ত যেটা আছে, এই যে এই তিনটা লাইন, এই তিনটা লাইন পড়ে দেখব যে প্যারাগ্রাফ সম্পর্কে কি বলেছে। এইটা অবশ্যই করবেন, এতে আপনাদের সময় অনেকটা সেভ হবে। আদারওয়াইজ কনফিউশন অ্যারাইজ হবে, আপনারা নিজেরাই বিরক্তি হয়ে যাবেন যে কি পড়তেছি, মাথায় কিছু থাকতেছে না, কোশ্চেন বারবার পড়তে হবে, তখন এতে করে টাইম ওয়েস্ট হবে। ওকে, আমরা সেকশন এ যেহেতু বলেছে, যে এ নাম্বার প্যারাগ্রাফ কি বলছে সেটা একটু দেখি। আচ্ছা, এখান থেকে প্রথমত আমরা স্ক্যানিং করব, স্কিমিং করব, অপ্রয়োজনীয় তথ্যগুলো বাদ দিব। এখন বলি, আমি একটা জিনিসের হেডিং দিব, হ্যাঁ। একটা প্যারাগ্রাফ পড়ে আমি ওই প্যারাগ্রাফটার হেডিং দিব। এখন ধরেন এই যে ওয়াটার পিউরিফায়ার, আমি বললাম ওয়াটার পিউরিফায়ারটা কিভাবে কাজ করে, পুরো বর্ণনাটা করলাম। এই বর্ণনা থেকে কি আমি কোনো হেডিং দিতে পারবো? একটা কার্যকারিতা আমি বলতেছি, কিভাবে কত টেম্পারেচারে চলতেছে, কিভাবে কত ইউনিট বিদ্যুৎ সে ইউজ করতেছে, এটা থেকে কিন্তু আমরা কোনো হেডিং দিতে পারবো না। সো বর্ণনা যখনই থাকবে, ওইটাকে অ্যাভয়েড করবেন। আপনার এক্সাক্ট ইনফরমেশন কি দেওয়া আছে, যেমন এটার বেস্ট সেলিং পার্ট কোনটা, এটার মেইন ফিচার কি হতে পারে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা হেডিং দিতে পারি, ঠিক আছে। ইম্পর্টেন্স হেডিং দিতে পারি, আমরা কিন্তু বর্ণনা হেডিং দিচ্ছি না।
সো এই জিনিসগুলো আপনি পড়তে পড়তে বা সলভ করতে করতে ইউজ টু হয়ে যাবেন। আমি দেখাচ্ছি যে কিভাবে এই জিনিসগুলোকে আমরা বাদ দিতে পারবো। আর তার আগে একটা মেসেজ আসছে, আমি একটু মেসেজটা দেখে নিই, 1 মিনিট। আচ্ছা, জুনায়েদ হোসেন বলেছেন ক্যামব্রিজ বুক নাম্বারটা কাইন্ডলি বলেন। হ্যাঁ, ক্যামব্রিজ 15 ভাইয়া, ক্যামব্রিজ 15, রিডিং প্যাসেজ হচ্ছে, সরি, টেস্ট হচ্ছে 3, রিডিং প্যাসেজ 2, পেজ নাম্বার হচ্ছে 62। আচ্ছা, এখানে বলেছে ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন দ্য 1990s, মানে 1990 সালে যখন সে কি করছিল, থাইল্যান্ডে ট্রাভেল করছিল, থাইল্যান্ডের আশেপাশে যখন ট্রাভেল করছিল, ঘুরে বেড়াচ্ছিল, তখন কি হয়েছিল? তখন উইলিয়াম জনসন, আচ্ছা, ইনি একজন ব্যক্তি, উইলিয়াম জনসন, এটাকে আমরা একটু কালার করি, ওয়াজ ইমপ্রেসড, এই যে দেখেন ইমপ্রেসড হয়েছিল, কোনো কিছু একটা হয়েছিল যেটা নিয়ে উনি কি হয়েছিল, অভিভূত হয়েছিল, ইমপ্রেসড হয়েছিল, with the basic rooftop solar heating system. সোলার হিটিং সিস্টেম, সোলার সিস্টেম সম্পর্কে আমরা সবাই জানি না কম বেশি? সোলার সিস্টেম কি, সৌর বিদ্যুতের যে ব্যাপারটা সেটা। সো সে ইমপ্রেসড হয়েছিল একটা আইডিয়া দিয়ে, সেটা কি, বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেমস দ্যাট ওয়ার অন মেনি হোমস, একটা খুব সাধারণ, বেসিক সাধারণ রুফটপ মানে কি, ছাদের যে সোলার হিটিং সিস্টেম, সৌর বিদ্যুৎ একটা সিস্টেম ছিল, যেটা কি করেছিল, অনেকের বাসায় ছিল। সেটা কি করতো, হিটিং সিস্টেম, বাসাগুলো যে হিট হতো সেই সিস্টেমটার জন্য ম্যাক্সিমাম বাসায় ব্যবহার করা হতো। ওয়ার, যেখানে এনার্জি ফ্রম দ্য সান ওয়াজ অ্যাবজর্বড বাই এ প্লেট, যেখানে কি হতো, বিদ্যুৎ বা এনার্জি যেটা আসতো সেটা কোথা থেকে আসতো, সান থেকে আসতো, সূর্য থেকে আসতো, এবং অ্যাবজর্ব হতো মানে কি, কনজিউম হতো কিসের মাধ্যমে, একটা প্লেটের মাধ্যমে। আমরা দেখি না সোলার সিস্টেমে একটা প্লেটের মতো থাকে উপরে, পুরা একটা বিশাল একটা সাউনের মতো থাকে। তো ওই প্লেটটার মাধ্যমে সূর্যের আলোটা সেটা কি হয়, অ্যাবজর্ব হয়, অ্যান্ড দেন ইউজ টু হিট ওয়াটার ফর ডোমেস্টিক ইউজ। আমরা বর্তমানে কি করি, সোলার সিস্টেম দিয়ে ফ্যান চালাইতে পারি, লাইট অন করতে পারি, এটা হচ্ছে আমাদের কান্ট্রির একটাই। বাট উনি যখন থাইল্যান্ডে গেছে তখন দেখছে এই যে সোলার সিস্টেম, সেটা দিয়ে তারা পানিটাকে হিট করতেছে। পানি হিট করে কিসের জন্য বলেন তো, পিউরিফায়ারের জন্য, পানিটাকে পরিশোধনের জন্য, যাতে তারা খেতে পারে অথবা ইউজ করতে পারে। সো মেইন কথা, সে ইমপ্রেস হয়েছিল কিসের জন্য, এই সোলার হিটিং সিস্টেমটা দেখে, যেটা অধিকাংশ বাসায় করা ছিল। ওকে, সোলার হিটিং সিস্টেম, এখন সোলার হিটিং সিস্টেমের আমরা পাইলাম। এখন দেখেন ট্রাভেলিং অ্যারাউন্ড 1990s, এইটা আমাদের দরকার নাই, এই লাইনটা দরকার নাই। আমরা এখানে পেয়েছি ইমপ্রেস হয়েছে, কি নিয়ে ইমপ্রেস হয়েছে, সোলার হিটিং সিস্টেম নিয়ে ইমপ্রেস হয়েছে, ঠিক আছে। আরেকটা কথা, লিস্ট অফ হেডিংস এ যে যদি এরকম শর্ট প্যারাগ্রাফ থাকে তাহলে স্কিমিং করে পড়ার চেষ্টা করবেন। যদি বড় প্যারাগ্রাফ থাকে, ফার্স্ট 2টা ফুল স্টপ পর্যন্ত পড়বেন অথবা 3টা ফুল স্টপ পর্যন্ত পড়বেন, তার ওইটুকুর মধ্যেই সচরাচর ইনফরমেশন থাকে। তারপরেও যদি আপনার মনে হয় যে না, এতটুকু আমার জন্য যথেষ্ট না, পরের শেষের দিকে একটা অথবা 2টা লাইন পড়বেন। অনেক সময় একটা লাইন কি থাকে, একটা লাইনের কথা আমি কেন বললাম না, কারণ একটা লাইন আরেকটা লাইনের লেজ হিসেবে থাকে। সো লাস্ট লাইনটা পড়লে আপনি অনেক সময় বুঝতে পারবেন না। সো 2টা লাইন পড়বেন, কখনোই পুরা প্যারাগ্রাফ পড়তে যাবেন না। বড় প্যারাগ্রাফ হলে কখনোই পুরা প্যারাগ্রাফের দরকার নাই। আর কোনটুকু বাদ দিবেন এটাও আমি দেখাবো, নেক্সট যে প্যাসেজ, সরি, প্যারাগ্রাফ বি আছে সেটাতে আমরা দেখাবো। এখন প্যারাগ্রাফ এটা দেখি, যেহেতু ছোট আছে আমরা জাস্ট স্ক্যানিং করে একটু পড়ার চেষ্টা করি। ওকে, দেন দ্বিতীয় লাইনে সে কি বলেছে, 2 decades লেটার, 2 দশক পরে জনসন কি করেছে, ডেভেলপ করেছে, এই যে ডেভেলপ দ্যাট বেসিক আইডিয়া। প্রথমে সে কি হয়েছে, ইমপ্রেস হয়েছে, তাই না, যে সোলার সিস্টেম দেখে ইমপ্রেস হয়েছে। দ্বিতীয় লাইনে কি বলছে, যে 2 দশক পরে সে ওই বেসিক আইডিয়া থেকে, মানে একটা বেসিক আইডিয়া সে ডেভেলপ করছে। কোথা থেকে, হি স, সে দেখেছিল, ইন সাউথ ইস্ট এশিয়া। ওকে, থাইল্যান্ডকে সিনোনিমস, থাইল্যান্ডেরই সিনোনিমস হিসেবে এটা দিয়েছে কি, সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়ার একটা কান্ট্রি কোনটা, থাইল্যান্ড, তাই না। সো আমাদের এইটার দরকার নাই, কিন্তু এই যে সাউথ ইস্ট এশিয়াতে সে কি দেখেছে, এটা আমাদের দরকার নাই। ওকে, এটা আমরা বাদ দিব। এই এই জায়গাগুলোতে আমরা আমাদের কনসেন্ট্রেশন কম দিব, আমি ওই জায়গাগুলো দেখাচ্ছি।
A portable device that uses the power from the sun to purify water. সেম কথাটাই ওরা আবার অন্যভাবে প্যারাফ্রেজ করে বলেছে। সো আমার কি এইটাতে আর মানে কনসেন্ট্রেশন দেওয়ার কোনো দরকার আছে? আমার তাহলে কতটুকুতে কনসেন্ট্রেশন দিতে হচ্ছে আপনি দেখেন। উইলিয়াম জনসন। এতটুকু আমার দরকার হচ্ছে না, এই রেটটাও আমার দরকার হচ্ছে না। কোথা থেকে সান অ্যাবজর্ব করছে, আমি জাস্ট একটা দুইটা ইনফরমেশন পাইছি এখান থেকে। প্রথম কি, সে ইমপ্রেসড হয়েছে একটা আইডিয়া, কি আইডিয়া, সোলার সিস্টেম দিয়ে হিটিং করতেছিল বাসায়। এবং দ্বিতীয় কি, তারা একটা, সে ওইটা দেখে সেম বেসিক একটা আইডিয়া ডেভেলপ করছে। দুইটা ইনফরমেশন পাইছি। হুম। এখন এটাকে আমরা কিভাবে হেডিং দিতে পারি বলেন তো? যদি আমি এক লাইনে বলি, আমি হেডিং দেখতেছি না, এক লাইনে যদি আমি বলতে চাই, উনি ইমপ্রেসড হয়েছে, অভিভূত হয়েছে এবং সেম আইডিয়া তৈরি করছে, তাই না? এর বাইরে কোনো বর্ণনা আমার কাজে আসবে? কি দেখছে, কিভাবে কাজে আসতেছে, আমি কি হেডিং হিসেবে ওইটা দিতে পারবো? আমি কি হেডিং হিসেবে এটা দিতে পারবো যে সূর্য থেকে এনার্জি কনজিউম করছে, এরকম কোনো কিছু দিতে পারবো? বা সূর্য থেকে এনার্জি কনজিউম করে পানি হিট করতেছে, এটা কি এটার মেইন ইনফরমেশন? অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা দিয়ে চিন্তা করে দেখেন যে এখান থেকে আমরা কোন দুইটা ইনফরমেশন নিতে পারবো এবং কিভাবে এক লাইনে একটা হেডিং আমরা তৈরি করতে পারি। এই যে হেডিং ম্যাচিং নিয়ে আমাদের প্রবলেম হয়, এই জন্যই হয়, কারণ হচ্ছে আমরা মেইন যে আইডিয়াটা, যেটাকে আমরা হেডিং হিসেবে ব্যবহার করতে পারি, সেটা আমরা ধরতে পারি না। এইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমি একটা প্যারাগ্রাফ পড়লাম, এক লাইনে আমি এটাকে কিভাবে একটা হেডিং এ রূপান্তরিত করতে পারি। আমি একটা জিনিস নিয়ে ইমপ্রেস হয়েছি এবং এরপরে আমি ওই আইডিয়াটা আবার তৈরি করছি, মানে ওই আইডিয়া থেকে আমি একটা কনসেপ্ট তৈরি করছি। এটাই হচ্ছে আমার হেডিং। A warm for the device. ইয়েস, ইমপ্রেস আইডিয়া অ্যান্ড ইমপ্রুভ দ্যাট আইডিয়া, প্রাইমারি ইন্সপিরেশন। ওকে, এখন আমরা এখান থেকে যাব। এখন আমাকে এখান থেকে আপনাদের কাজ কি আমি বলি, কনফিউশন দূর করার জন্য আপনারা প্রথম থেকে পড়বেন, পড়ার পরে যেটা, কেউ অ্যান্সার শিট দেখবেন না, অ্যান্সার শিট দেখলে আপনারা নিজেরাই নিজেদেরকে ঠকাবেন। তো অ্যান্সার শিট দেখে বলার কিছু না, এখানে কোনো এক্সাম হচ্ছে না। যেটা করবেন, এখান থেকে আপনারা অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করবেন, কোন হেডিংটা আমরা দিতে পারি। আমি তারপরে আপনাদেরকে এক্সপ্লেন করব, আগে আপনারা আইডেন্টিফাই করেন। যে যারা যারা দুইটা পাবেন তারা তারা মেসেজ করেন, আমি ওই দুইটার মধ্যে কনফিউশন ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আইডেন্টিফাই করেন, এখন সবাই একটু আইডেন্টিফাই করেন, এটা পড়েন, কোন অ্যান্সারটা হতে পারে। আপু বুঝতে পারেন একবার হলে সরি, আপু আপনার কথাটা বুঝতে পারেন লাস্টে কি বলেছেন আচ্ছা, কি আইডেন্টিফাই করবো লাস্টে বলেছি যে এই যে লিস্ট অফ হেডিংস থেকে আমরা এখন ম্যাচ করব না, যে কোন ইনফরমেশনটা আমরা প্যারাগ্রাফে পড়েছি বা কোন হেডিংটা আমরা এই প্যারাগ্রাফের সাথে দিতে পারি, এটা তো ম্যাচ করতে হবে। সো এটা থেকে আইডেন্টিফাই করেন। যদি কারো মনে হয় যে আমার দুইটার মধ্যে কনফিউশন হচ্ছে, আমাকে মেসেজে লিখেন যে আপু আমার কাছে মনে হচ্ছে, বা মিস আমার কাছে মনে হচ্ছে এই দুইটা হতে পারে। সো আমি দুইটার মধ্যে যে কনফিউশন সেটা দুইটা ক্লিয়ার মেসেজ করার চেষ্টা করেছি করবো। আপু। আর যদি যারা একটা পাবেন তারা তো পাবেনই। অসুবিধা আপু কাইন্ডলি একটু মিউট করে পড়েন। Sorry, আপু। আচ্ছা, অনেকেই, আমি একটু বলি, অনেকেই বলছেন 3 এবং 6। হুম হুম, আচ্ছা, অনেকেই বলছেন 6। আচ্ছা, সবাই বলেছেন 3, অনেকেই বলছেন এখন 4, 6। হ্যাঁ, অনেকেই বলছেন 6। আচ্ছা, 6 আর 3-এর মধ্যে অনেকের কনফিউশন আছে। আচ্ছা, 6 কেন হবে না? আচ্ছা, ঠিক আছে, 2 এবং 10 একজন বলেছেন। আচ্ছা, তিন এখন আমি কনফার্ম। সবাইকে একটু ক্লিয়ার করি আমরা অ্যান্সারটা কিভাবে বের করব, ঠিক আছে? যাদের 3, 6, 2, 10 এর মধ্যে কনফিউশন আছে তারা একটু ভালো করে এখন বোঝেন। আচ্ছা, আমি বললাম কি, একটা আমি আইডিয়া থেকে ইন্সপায়ার হয়েছি বা একটা আইডিয়া থেকে আমি ইমপ্রেস হয়েছি এবং ওই আইডিয়াটাই আমি আবার পরে ডেভেলপ করেছি, মেইন আমরা এটা ধরে নিয়েছি। এখন দেখি, গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন। ফাইন্যান্স জিনিসটা কি? এখানে কি কোনো ফাইন্যান্স নিয়ে কথা বলেছে? অর্থাৎ টাকা পয়সার কোনো কথা হয়েছে?
তার মানে না, এটা নো আমাদের ম্যাম, হচ্ছে না, ক্লিয়ার না, হলো না। হয়নি। না। আনএক্সপেক্টেড বেনিফিট, আনএক্সপেক্টেড তো কোনো কিছু ঘটেই নাই। না, সুবিধা না অসুবিধা পরের হিসাব, আমরা তো আনএক্সপেক্টেড কোনো কিছু পাই নাই। আচ্ছা, ইনিশিয়াল ইন্সপায়ারেশন, ওকে, ইনিশিয়াল ইন্সপায়ারেশন হতে পারে, ইন্সপায়ারেশনের এটা একটা হ্যাঁ, কি হতে পারে, inspiration হ্যাঁ, স্ট্রেস কারণ হয়েছে, সে আইডিয়া জেনারেট করছে ওইটা থেকে। হয়েছিল ইয়েস, ইন্সপায়ার হ্যাঁ, হয়েছে এবং প্রাপ্ত পরে ইন্সপায়ার্ড এবং হয়েছিল পরে সেজন্য একটা এটা হতে ডিসিশন নিয়ে পারে। প্রোডাকশন। হ্যাঁ, এবং পরে একটা new নিউ প্রোডাক্ট ডেভেলপড। ডেভেলপ করছে, নিউ প্রোডাক্টটাকে সিনোনিমস করছে কিসের সাথে, বেসিক আইডিয়া, ডেভেলপড দ্যাট বেসিক হ্যাঁ, আইডিয়া, এটা হতে পারে। ওকে ফাইন, নিউ আমাদের আইডিয়া কনফিউশন, ডেভেলপ হ্যাঁ, করছে আমাদের কনফিউশন তাও আইডিয়া। থাকতে পারে। এরপরে আসি যাদের 6-এ প্রবলেম হচ্ছিল, 6 এবং 10 নিয়ে যাদের কনফিউশন হচ্ছিল, তাদের জন্য একটু বলি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। ওকে, ওকে। আচ্ছা, এখন আসি 4 নাম্বার কি বলছে, রেঞ্জ অফ পোটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস। কাস্টমার নিয়ে আমাদের কোনো কথা বলাই হয়নি, তাই না? কাস্টমার নিয়ে আমরা না, কোনো না, কথা বলেছি? সো এটাও হচ্ছে না। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, এখানে ডিফারেন্টও কোনো কথা বলা হয়নি, অল্টারনেটিভ তো কিছু আসেই নেই এখনো। ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, যারা যারা বলছেন 6-এর যাদের যাদের কনফিউশন আছে। আচ্ছা, রেঞ্জ অফ সোর্স মানে কি, একের অধিক সোর্স থাকবে, এখানে শুধুমাত্র একটা সোর্সের কথা বলা হয়েছে, কোনটা? সোলার হিটিং সিস্টেম। এখানে সোলার সোলার অন্য হিটিং কোনো সিস্টেম। সোর্সের কথা বলে নাই যে আমরা এখান থেকে পানি নিয়ে ক্লিন করছি, ওখান থেকে পানি নিয়ে ক্লিন করছি, এটার মাধ্যমে করছি বা ওইটার মাধ্যমে করছি। একটা জিনিসই আমাদের বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে আমরা সোলার হিটিং এর মাধ্যমে পানিটা পিউরিফাই করছি। ক্লিনিং ওয়াটার ফ্রম এর রেঞ্জ অফ সোর্সেস মানে কি, অনেকগুলা সোর্স থেকে আমি ওয়াটার নিয়ে এসে সেটাকে পিউরিফাই করছি। এখানে কোনো সোর্সের কথাই বলে নাই, এখানে কোন সোর্স থেকে আমরা পানি ক্লিয়ার করছি সেটাই বলেন, এখানে ওভারঅল পানিকে আমরা পিউরিফাই করছি, তাই না? কিসের মাধ্যমে? সোলার হিটিং এর মাধ্যমে। হ্যাঁ, সিম্পল কথা। সোলার হিটিং মাধ্যমে একটা আইডিয়া জেনারেট করছে এখান থেকে, হ্যাঁ, এতটুকু। সো এটা আমাদের হচ্ছে না। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, প্রোডাকশন নিয়ে কোনো কথা হয়ই নাই। এখানে কথা হয়নি। প্রফিট নট দ্য তিনটাই হবে। প্রাইমারি গোল, প্রফিট নিয়েও আমরা কোনো কথাবার্তা বলি না, আমরা তো কেবল একটা আইডিয়া জেনারেট করছি, প্রফিটে তো আমরা এখনো যাই নাই, সেল তো করিই নাই, প্রফিট কই থেকে আসলো? আচ্ছা, এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, এখনো ডিভাইস আমরা তৈরি করি নাই, সো ওয়েলকাম আমরা এখনো কোনো কিছুকে করি নাই। দ্য নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড বাই ওয়াটার শর্টেজ, ওয়াটার শর্টেজ নিয়ে এখনো কোনো কথা বলে নাই, এবং কে কে এবং পিপল নিয়েও কোনো কথা বলে নাই, ঠিক আছে? মেইন দেখেন আমি কি বলেছি, এই প্যারাগ্রাফটা পড়ে মেইন আমি ইমপ্রেস হয়েছি, ইমপ্রেস হয়ে ওই আইডিয়াটাই আমি ডেভেলপ করেছি। আমার কাছে একটা আইডিয়া, ধরেন আমি ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়াতে যায় ওদের একটা ফ্যাশন ডিজাইন আমার অনেক ভালো লাগছে, সাপোজ ফ্যাশন ডিজাইন আমার অনেক ভালো লাগছে, আমি ওই ফ্যাশনটাই বাংলাদেশে এসে রিক্রিয়েট করেছি, ঠিক আছে? মানে ওই আইডিয়া নিয়ে এসে আমি একটা জিনিস ডেভেলপ করেছি, এটাই বোঝাচ্ছে যদি আমি সহজভাবে বুঝি। সো এই প্যারাগ্রাফ থেকে এটা বোঝাচ্ছে। এখন বলেন, এই যে 3 নাম্বারটা যে অ্যান্সার, এখন এইটা নিয়ে কার কার কনফিউশন আছে, শুধুমাত্র তারা কথা বলবেন যাদের কনফিউশন আছে। আচ্ছা, 9টা বলেছি, 9টা কি আলসামি ভাইয়া, 9টা কি ক্লিয়ার হয়েছেন? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, বানাইনি তো এখনো। হ্যাঁ, এখনো বানাইনি। ওয়েলকামের শোনেন, আপনি কখনোই, আমি রিডিং এ এটা বারবার বলি, যে কোনো টপিকই আপনি সলভ করেন না কেন, যে কোশ্চেনই সলভ করেন না কেন, কখনোই নিজের থেকে ধারণা করবেন না। আমার ধারণায় জি আপু। ওখানে কোনো কিছু হবে না। আর ধারণা অনেক কিছু আসতে পারে, যেটা এরকম হওয়া উচিত ছিল ওরকম হতে পারে, হতে পারে হওয়া উচিত ছিল অনেক দূরের কথা, আমি ওটাতে যাবই না। কি নিয়ে কথা বলতেছে, সিনোনিমস ওরা ইউজ করবে আমরা জানি, সো আমরা এটাতে ফোকাস করব যে এই কথাটা এভাবে ঘুরায়ে বলতেছে কিনা, ঠিক আছে? এখন আসি আমরা, আর হ্যাঁ, যেটা যখন আপনারা যেই উত্তরটা পাবেন
যখন আপনারা কোশ্চেন পেপার পাবেন ওটাকে আগে কেটে দিবেন, হ্যাঁ, না হলে কিন্তু পরবর্তীতে দেখা যায় সাইডে আমরা একটা ক্রস চিহ্ন দেই না ছোট, ওই ক্রস চিহ্নটা কিন্তু পরবর্তীতে আমরা যখন আবার একটা ম্যাচ করতে যাই ওইটা কিন্তু আমাদের চোখে পড়ে না, কি হয় ওই অপশনটা আমি আবারও পড়ি, ওই অপশনটা যখন দ্বিতীয়বার আপনি পড়বেন তখন কিন্তু কনফিউশন আবার অ্যারাইজ হতে পারে, কারণ প্রথমের প্যারাগ্রাফের ইনফরমেশন অনেক সময় এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য সেকেন্ড প্যারাগ্রাফে ওরা রিপিট করে, ঠিক আছে? সো যেইটা আপনি অ্যান্সার পাবেন ওইটা আগে কেটে দিবেন, ওইটাকে রাখবেন না, ওটাকে কেটে দেবেন, কেটে দিয়ে পরবর্তীতে যখন আপনি ইনফরমেশন ম্যাচ করার চেষ্টা করবেন ওইটা বাদ দিয়ে পড়বেন, টাইমও খুব বেঁচে যাবে আর হচ্ছে আপনার কনফিউশনও অ্যারাইজ হবে না। এবার আসি আমার প্যারাগ্রাফ বি কি বলছে। আচ্ছা চলেন প্যারাগ্রাফ বি কোথায়। আচ্ছা এই যে প্যারাগ্রাফ বিটা অনেক বড় না? এখন আমরা আসি জি প্যারাগ্রাফ বি থেকে আমরা কিভাবে ইনফরমেশন কতটুকু পড়বো। আমি যে বললাম যে যখন বড় প্যারাগ্রাফ থাকবে আমরা চেষ্টা করব প্রথম 3টা লাইনের মধ্যে বা প্রথম 2টা ফুল স্টপ পর্যন্ত, 2টা সেন্টেন্স পর্যন্ত আমরা পড়ে দেখব ইনফরমেশন পাই কিনা, খুব বড় জোর 3টা, এবং তাও যদি আমাদের কাছে মনে হয় আমার ইনফরমেশন এনাফ আমি পাচ্ছি না, দেন আমরা লাস্ট থেকে 1টা অথবা 2টা লাইন পড়বো। আচ্ছা দেখি প্যারাগ্রাফ বি কি বলছে। দা ডিসোলিনেটর, আচ্ছা ডিসোলিনেটর নিয়ে পড়ছে, বলছে অপারেট, অপারেট মানে কি? অপারেট করা, কোনো কিছু পরিচালনা করা, কার্যকর, পরিচালনা করা। হুম। সো অপারেট হয় কি হিসেবে? অ্যাজ এ মোবাইল ডিস্যালিনেশন। ডিস্যালিনেশন হচ্ছে রিমুভ দ্য প্রসেস অফ রিমুভিং সল্ট ফ্রম দ্য সি ওয়াটার। ডিস্যালিনেশন এমন একটা প্রসেস যেটা হচ্ছে সমুদ্রের পানি থেকে লবণটাকে আলাদা করে, এটা হচ্ছে একটা প্রসেস যেটার নাম হচ্ছে ডিস্যালিনেশন। ওকে, এটা এখানে বলছে যে এই যে ডিসলিনেটর অপারেটস অ্যাজ এ মোবাইল, মোবাইল মানে এখানে আমাদের মোবাইল ফোন বোঝাচ্ছে না, মোবাইল মানে হচ্ছে যে জিনিসটা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা স্থানান্তর করতে পারি, চলাচল করতে পারি, এটাকে বলে মোবাইল। So operates as a mobile desalination unit that can take water from different places. এই যে আমি বললাম ডিসালিনেশন একটা প্রসেস ছিল যেটা লবণকে আলাদা করে সমুদ্রের পানি থেকে। সো এই ডিসালিনেশন প্রসেসটাই, এই ইউনিটটাই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, যার ফলে কি করে ডিফারেন্ট প্লেস থেকে কি করে বলেন, পানি নাই, টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেস, বিভিন্ন প্লেস থেকে পানি নেয় এবং এটাকে কি করে পিউরিফাই করে। এই যে সাচ অ্যাজ এই জিনিসটা পড়বেন, হ্যাঁ সাচ অ্যাজ জিনিসটা পড়বেন কিন্তু খুব গভীরভাবে পড়বেন না, কারণ কি এই জিনিসটাকে ওরা এক্সপ্লেইন করতেছে কোথা কোথা থেকে পানি নিতে পারে। আমার দরকার হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে পানি নেই, কই কই থেকে পানি নেই এটা কখনোই আমরা হেডিং হিসেবে ব্যবহার করতে পারবো না। পারবো? দিব এখানে যে সি, রিভার্স, বোরহোলস থেকে পানি নিয়ে পিউরিফাই করে, আমরা কিন্তু এটা দিব না। আমরা দিলে এই যে ডিফারেন্ট প্লেস এটাই সিনোনিম একটা বের করে হেডিং হিসেবে দিয়ে দিবে। সো এটা আমরা পড়লাম সি রিভার্স থেকে, ওকে ফাইন নেয়, এবং তারপরে কি করে এটাকে পিউরিফাই করে কিসের জন্য? হিউম্যান কনজাম্পশনের জন্য, মানুষ যাতে এটাকে খেতে পারে। ইট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল ইন দ্য রিজিয়নস, এটা নির্দিষ্টভাবে গুরুত্বপূর্ণ কিছু কিছু রিজিয়নস এর জন্য। কোন কোন রিজিয়নস এর জন্য? where ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস হ্যাভ বিন পলিউটেড, যেখানে ন্যাচারালি যে মাটির নিচের যে পানিটা যেটা হচ্ছে রিজার্ভ করা থাকে সেটা কি হয়? দূষিত হয়। এটা কি ধরনের হতে পারে? আমরা অনেক সময় যারা গ্রামে ছিল তারা বলতে পারবে, আমরা কূপ দেখছি না, কূপের মধ্যে পানি জমা থাকে, যে এলাকাগুলো আগে তো হচ্ছে অনেক খরার প্রবলেম হতো অনেক সাইডে, সেই সময়গুলোতে দেখা যাইতো যে পানি পাইতো না, টিউবওয়েলে পানি উঠতো না বা পুকুরে পানি থাকতো না, নদীতে পানি থাকতো না। তো ওরা কি করতো? গভীর করে একটা কূপ খনন করতো, যেটার পানি, যেখানে পানিটা জমা হতো ওরা ওই পানিটা বালতি বা অন্যান্য পটের মাধ্যমে তুলে সেটাকে ঘরের কাজ বলেন, গোসল বলেন, খাওয়া বলেন ইউজ করতো। সো এই যে ডিসেলিনেটরটা এটা ওরা ইউজ করছে কোন কোন ক্ষেত্রে? এই যে পানি আন্ডারগ্রাউন্ডে যেখানে, সরি গ্রাউন্ড ওয়াটার যেখানে পানি দূষিত হয় সেই পানিটাকে পিউরিফাই করার জন্য, অথবা অর where sea water is the only water source available, এবং যেখানে সমুদ্রের পানিটাই একমাত্র পানির উৎস ব্যবহার করার জন্য অথবা খাবারের জন্য। সো সেই সমস্ত জায়গায় এটা ব্যবহার করা হয়, তাই তো? তো আমি যদি এতটুকু পড়ে আমি কি বুঝছি বলেন? মেন যদি আমি একটা হেডিং দিতে চাই, এটার হেডিংটা কি হতে পারে? যে এটা বিভিন্ন জায়গায় পানি পিউরিফাই করতে পারে, তাই না?
এটা বিভিন্ন জায়গার পানি পিউরিফাই করতে পারে। এবং সেকেন্ড আরেকটা কি হতে পারে, একটা রিজিয়নের কথা বলছে, মানে এলাকার কথা বলছে, কোন কোন এলাকায় বা কোন কোন রিজিয়নে এটা ভ্যালুয়েবল। দুইটা ইনফরমেশন পাইছি না? এখন বলেন, আমার ইনফরমেশনের কি কোনো কমতি আছে এখানে? এখান থেকে আমি একটা হেডিং দিতে পারতেছি, বাট তারপরেও যদি মনে হয় যে আমি একটু পরেরটা পড়ে দেখি এখানে কোনো ইনফরমেশন আমি নিতে পারি কিনা, দেন পরেরটা কি হতে পারে দেখেন। Johnson saw that there was a need for sustainable way to clean water is both the developing and the developed countries when he moved to United Arab Emirates. সে দেখেছিল যে বোথ ডেভেলপ এবং ডেভেলপিং যে কান্ট্রি আছে দুইটার ক্ষেত্রেই পানির যে পিউরিফায়ার এটা ব্যবহার করা প্রয়োজনীয়, যেটা ও অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে দিচ্ছে, ঠিক আছে, কোনো হেডিং হিসেবে কিন্তু না। সে ওই যে যখন আরব আমিরাতে গেছিল তখন দেখেছে যে ডেভেলপড এবং ডেভেলপিং দুইটা কান্ট্রির জন্যই এই পিউরিফাইং সিস্টেমটা নেসেসারি। এবং আই ওয়াজ কনফ্রন্টেড, সে বলছে আই ওয়াজ কনফ্রন্টেড মানে কি, রাগ হওয়া, বিরক্ত হওয়া, রাগ হওয়া উইথ দ্য এনর্মাস কার্বন ফুটপ্রিন্ট দ্যাট দ্য গালফ নেশনস হ্যাভ। সে বিরক্ত হয়েছিল বা রাগ হয়েছিল কেন? ইনরমাস মানে কি, বিশাল, যে কার্বন ফুটপ্রিন্ট মানে যে কার্বন ইমিশন হচ্ছে, কার্বন যে ছাড়তেছে যে সমস্ত নেশন, কোন নেশন? গালফ নেশন গুলা। হ্যাঁ, বিকজ অল অফ দ্য ডিসালিনেশন দ্যাট দে ডু হি সেজ। ডিসালিনেশন এটা যেটা হচ্ছে সোলার সিস্টেম দিয়ে হচ্ছে, এবং উন্নত বা গালফ নেশন গুলা যেগুলো করছে তারা অন্য কোনো প্রসেসে করছে। হ্যাঁ, কোন প্রসেস এটা কিন্তু বলে নাই, অন্য একটা প্রসেসর করছে, যার কারণে কি হচ্ছে, কার্বন ইমিশনটা বেশি হচ্ছে, যার কারণে সে বিরক্ত হয়েছে। এখানে হেডিং দেওয়ার মতো কোনো কিছু নেই। আমরা তো একবার হেডিং গুলা পড়ছি না? যখন আমরা ফার্স্টটা সলভ করছি তখন হেডিং গুলো একবার কিন্তু পড়ছি। এখান থেকে দেখেন কোনো ইনফরমেশনই হেডিং হিসেবে দেওয়ার মতো নাই। সো আমি ফার্স্ট 3টা লাইন পড়বো, পড়ে আমি যাব হেডিং ম্যাচিং এ, যে ইনফরমেশনটা ম্যাচ করে দেখার চেষ্টা করব। ম্যাক্সিমাম টাইম এটা থাকে, যদি না থাকে তাহলে ওই মাঝখান থেকে পড়ার কোনো দরকার নেই, লাস্টে দেখবেন লাস্টে একটা অথবা 2টা লাইনে এটা আছে। এখন আপনারা প্যাসেজে যান, কোশ্চেনে যান। কোশ্চেনে যে ম্যাচ করেন, যাদের যাদের 2টা কনফিউশন আছে, 2টা অথবা 3টা, তারা শুধু মেসেজ করেন। যারা একটা পাচ্ছেন গুড, যারা 3টা পাচ্ছেন, 2টা পাচ্ছেন, তারা মেসেজ করেন, আমি কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং এই যে দেখেন স্ক্রিনে দেখলেও দেখতে পারবেন আমি কিওয়ার্ড গুলো কিন্তু আইডেন্টিফাই করে রেখেছি। আপনারা যখন সলভ করবেন এরকম কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করে রাখবেন যে এই তো ইনফরমেশনটা বা এই পার্টিকুলার তথ্য নিয়ে প্যারাগ্রাফে কোনো কথা বলা হচ্ছে কিনা। আচ্ছা ম্যাডাম, আমরা যখন হেডলাইনটা পড়বো তখন কি আমরা আর কি হেডলাইনটা পড়ার পরে আসলে এইসব মেন যে ওয়ার্ড গুলা ওগুলা কি আমরা ওই কোশ্চেনে মার্ক করে রাখবো যাতে খুঁজতে না, সুবিধা হয়? কোশ্চেনে মার্ক করার দরকার বেসিক না। আমরা যখন কোন হেডলাইনটার কথা বলছেন আপু? সরি, আমি হয়তো এই বা যে আপু, এই যে লিস্ট অফ হেডলাইনে আপনি যে ইয়েলো মার্ক করে রাখছেন, যেমন ফিনান্সিয়াল, এইটা আনএক্সপেক্টেড। আপনার ওখানে মার্ক করার দরকার নেই। কারণ কি, এইটা যদি আপনার ফিল ইন দা গ্যাপস হতো আমি বলতাম ইয়েস, আপনি এটাকে আইডেন্টিফাই করে রাখবেন। এটার ক্ষেত্রে আইডেন্টিফাই করার দরকার নেই, কারণ অনেকগুলো ওয়ার্ড এখানে আছে, দেখছেন? এই ওয়ার্ড গুলো যদি আপনি প্যারাগ্রাফে পান, 3টা যদি পান, আপনার জীবন ওখানেই তেজপাতা হয়ে যাবে। আপনি এই 3টা ওয়ার্ডের কনফিউশনে আপনি তখন বলতে পারবেন না যে আসলে ইনফরমেশন আমি কোনটা নিব। সো কোনো ওয়ার্ড ওখানে আন্ডারলাইন করার দরকার নেই। এটা হচ্ছে আমি প্যারাগ্রাফ পড়ছি, প্যারাগ্রাফ থেকে কোন আইডিয়াটা নিয়ে আমি একটা লাইনে একটা হেডিং দিতে পারবো, এটাই হচ্ছে আমার কথা। এখন সোর্সেস থাকতে পারে, প্রোডাকশন থাকতে পারে, বাট আমি ওটাকে আন্ডারলাইন করব না। আমি দেখবো যে আমি কোনটাকে হেডিং হিসেবে নিতে পারি এখান থেকে, তাহলে আপনি ইজিলি পাবেন। আচ্ছা, গুড, অনেকেই বলেছেন 6। সো ফার্স্ট লাইনটা পড়েই আমরা দেখতে পারি যে 6 নাম্বারটা আমাদের একেবারে মিলে যাচ্ছে। হ্যাঁ,
নাম্বারটা একজন বলেছেন 2 নাম্বার, আমি তার জন্য বলি আনএক্সপেক্টেড বেনিফিট। এখানে কোনো অপ্রত্যাশিত সুবিধার কথা বলে নাই। আমরা আনএক্সপেক্টেড কোনো কিছুই পাই না। আনএক্সপেক্টেড কথাটা আপনাকে মাথায় রাখতে হবে যে শকিং কোনো কিছু আসছে কিনা, আপনি যেটা এক্সপেকটেশন রাখেন নাই, এরকম কোনো সুবিধা আমি পাইছি কিনা, এরকম কোনো সুবিধা পাইনি। ডিরেক্টলি এখানে বলতেছে ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, এবং রেঞ্জ অফ সোর্সেস গুলো দেওয়া ছিল কোথা কোথা থেকে আপনি পানি নিয়ে সেটাকে পিউরিফায়ার করতে পারবেন। এবং পরে যেটা ছিল সেটা হচ্ছে একটা রিজিয়নের কথা ছিল, তাই না, যে রিজিয়নে পার্টিকুলারলি ভ্যালুয়েবল, এই ধরনের কোনো ইনফরমেশন এখানে নাই। তো হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি 6 নাম্বার দিচ্ছেন, যে 6 নাম্বারটা হতে পারে। ভেরি গুড যারা যারা দিচ্ছেন, এবং যারা যারা ক্যামেরা অফ করে বসে আছেন, হ্যাঁ, তাদেরকে বলতেছি রেসপন্স করেন, যেটা বুঝবেন না সেটা রেসপন্স করেন। কারণ কি, আপনি যদি ক্লাসে রেসপন্স না করেন, লস আপনার। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে আমার কথা বলতে লজ্জা লাগতেছে বা আমি কথা বলতে কমফোর্টেবল না, দেন ড্রপ এ মেসেজ। ঠিক আছে, আমি মেসেজ পড়ছি। তো যারা মনে করছেন যে না আমি কথা বলতে চাচ্ছি না, আমি কথা বলতে কমফোর্টেবল না, কোশ্চেন আস্ক করতে কমফোর্টেবল না, ডিরেক্টলি ড্রপ এ মেসেজ। ডিসোলিনেশন বলতে আপু কি যেন বলছিলেন, লবণাক্ত পানি থেকে পানি বিশুদ্ধ করা? সমুদ্রের পানি ভাই থেকে গুগল করে ফেলেন লবণটাকে ভাই। আলাদা করা, এটার প্রসেসটাই হচ্ছে ডিস্যালিনেশন। ভাই পাশে দিয়ে ফোনটা রেখে গুগল করে ফেলেন, অসুবিধা নেই। না, এটা যারা সমস্যা নেই, ধ্বংসযোগ্য নিজে এরকম কিছু থেকে দেখাইছে বলছি। আমি দেখলাম তো। আচ্ছা, অ্যান্সার ধরতে পারেন নাই। ওকে, যে আহ, বলছেন অ্যান্সার ধরতে পারেন নাই, তার জন্য আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই। এখানে বলছে কি, আমরা একটু প্যাসেজ বিতে আবার যাই। ওকে, প্যাসেজ বিতে আমরা কি পেয়েছি দেখেন, যে এইটা অপারেট হয়, ডিসেলিনেটর যেই ডিভাইসটা আছে এটা অপারেট হয় অ্যাজ এ মোবাইল ডিসেলিনেশন ইউনিট হিসেবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা স্থানান্তর করতে পারি এইরকম একটা ইউনিট হিসেবে, যেটা কি করে ডিফারেন্ট প্লেস, এই যে ডিফারেন্ট প্লেস থেকে ওয়াটার নাই, টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেস, বিভিন্ন জায়গা থেকে পানি নেয়, সাচ অ্যাজ সি, রিভার, সাগর, নদী, যে কোনো জায়গা থেকে বৃষ্টির পানি নেয়, এবং এটাকে পিউরিফাই করে কিসের জন্য, হিউম্যান কনজাম্পশনের জন্য, মানুষ যাতে সেটাকে কনজাম করতে পারে, মানুষ যাতে সেটাকে ব্যবহার করতে পারে। ইট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল ইন দ্য রিজন। এরপর এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, কি দিচ্ছে, এইটা পার্টিকুলারলি ভ্যালুয়েবল। নাম্বার প্যাসেজটা আপনি একটু পড়বেন। পার্টিকুলারলি ভ্যালুয়েবল মানে নির্দিষ্টভাবে গুরুত্বপূর্ণ, ইন রিজিয়ন্স কিছু কিছু এলাকা, রিজিয়ন্স মানে হচ্ছে এলাকা, ওয়্যার যেখানে ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস, মানে কি প্রাকৃতিক ভাবেই যে মাটির নিচের পানিটা সেখানে যে একত্রিত থাকে বা রিজার্ভ থাকে, এবং সেই পানিটা কি হয়, পলিউটেড হয়, সেই জায়গায় এই ডিভাইসটা যে পানিটাকে পিউরিফাই করতে পারে। অথবা আরেকটা সেক্টরের কথা বলেছে, হোয়ার সি ওয়াটার ইজ দ্য অনলি ওয়াটার সোর্স অ্যাভেলেবল, এবং আরেকটা জায়গা যেখানে সমুদ্রের পানিটাই একমাত্র উৎস মানুষের কাছে ব্যবহার করার জন্য। আমি যদি এরকম একটা রিজিয়নের এক্সাম্পল দেই, তাহলে আমরা বলতে পারি কোন রিজিয়ন বলেন, কক্সবাজার, তাই না? ওদের কাছে এটা হতে পারে, আমি বলছি না যে ওদের কাছে এখন এইটাই, বাট হতে পারতো, সমুদ্রের পানিটাই একমাত্র উৎস হতে পারতো। তো সমুদ্রের পানিটা কি ওরা ডিরেক্ট কনজিউম করতে পারবে, খেতে পারবে, ইউজ করতে পারবে? পারবে না, কারণ মারাত্মক রকমের লবণাক্ত। এই জন্য বলেছে যে এটা একটা ডিস্যালিনেশন প্রসেস, যার মাধ্যমে লবণটাকে আলাদা করলে পানিটাতে লবণের পরিমাণটা কমে যাবে, যাতে করে ওরা এটাকে কনজিউম করতে পারবে। তো এইটুকু পড়ে আমার কি আপনি এইটুকু পড়েন, পড়ার পরে যখন আমি অ্যান্সারে যাব, অ্যান্সারটা কি বলেছে, গেটিং দ্য ফাইন্যান্স, এখান থেকে একটা কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। কিওয়ার্ডটা কি, যারা নতুন আছেন তাদের জন্য বলি, কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা শব্দ, যেই শব্দটাকে দিয়ে আপনি পুরো একটা সেন্টেন্সকে ডিসক্রাইব করতে পারবেন। ঠিক আছে, এমন একটা শব্দ যে শব্দটাকে দিয়ে আপনি পুরো প্যারাগ্রাফ কি বলছে এটাও আপনি আইডেন্টিফাই করতে পারেন। কিভাবে আমি বলি, গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন, প্রোডাকশনের জন্য ফাইন্যান্স পাওয়া, অর্থনৈতিক সুবিধা পাওয়া, বা অর্থনৈতিক যে একটা ব্যাপার আছে টাকা পয়সা পাওয়া, এটা নিয়ে বলছে। এখন এটার মেইন এটা কি, ফাইন্যান্স, টাকা পয়সা নিয়ে কি কোনো কথা বলছে প্যাসেজ বিতে, আমরা কি পড়েছি? আচ্ছা, প্রোডাকশন নিয়ে তো পড়েই নাই। ফাইন্যান্সটা যদি আমি কিওয়ার্ড হিসেবে নেই, তার মানে ফাইন্যান্সের কোনো কথা
আমার প্যাসেজে বলে নাই, সো আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটা আমার অ্যান্সার না। দ্বিতীয় কি, আনএক্সপেক্টেড বেনিফিট। এখানে আমি আনএক্সপেক্টেডটাকে কিওয়ার্ড হিসেবে নিছি, বেনিফিটটাকেও নিতে পারতাম, কেন নেইনি বলি। অনেক সময় বেনিফিটের কথা বলতে পারে, এই যে যেমন বলেছে এইটা পার্টিকুলারলি ভ্যালুয়েবল, মানে কি নির্দিষ্টভাবে গুরুত্বপূর্ণ কিছু কিছু রিজিয়নে, এটাও একটা বেনিফিট না? যাদের সি ওয়াটার আছে শুধুমাত্র তারা পিউরিফাই করতে পারবে, যাদের ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার আছে তারা পিউরিফাই করতে পারবে। বাট আমি আনএক্সপেক্টেডটাকে কেন নিছি? যতক্ষণ না পর্যন্ত ওরা শকিং কোনো কথা না বলছে আমি ওই অ্যান্সারটা নিব না। বেনিফিট অনেক কথা বলছে, বাট বেনিফিটটা কি হতে হবে? আনএক্সপেক্টেড হতে হবে, শকিং হতে হবে। ওরা শকিং বা আনএক্সপেক্টেড কোনো কথা ওখানে উচ্চারণ করে নাই, যার জন্য আমি এই অ্যান্সারটাকে নিব না। ক্লিয়ার? এখন 3 নাম্বারটা আমি অলরেডি অ্যান্সার হিসেবে নিয়ে নিয়েছি আগের জন্য। সো আমি দেখি 4 নাম্বার কি বলছে। দ্য রেঞ্জ অফ পোটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস। এখন পর্যন্ত আমরা কাস্টমার সেগমেন্টেই আসিনি, কাস্টমারের কোনো কথা বলা হয়েছে প্যাসেজ বিতে? আমরা কোনো কাস্টমার কিন্তু এখনো পাই নাই, আমরা রিজিয়নের কথা বলেছে, বাট কোনো কাস্টমারের কথা কিন্তু বলে নাই, কোনো পিপল নিয়ে কোনো কথা বলে নাই। আচ্ছা, এরপরে আসি 5 নাম্বার, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। আচ্ছা, আলাদা করে কি থেকে, এই ডিভাইসটাকে আলাদা করে কি থেকে? তার অল্টারনেটিভ যে একটা আছে সেটা থেকে আলাদা করে কিনা। এখানে অল্টারনেটিভ কোনো ডিভাইস আমরা পেয়েছি? আমরা কিন্তু এখন পর্যন্ত অল্টারনেটিভ কোনো ডিভাইস পাইনি, যার জন্য আমরা এটাকেও অ্যান্সার হিসেবে নিতে পারছি না। আচ্ছা, এখন আসি, ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস। পানি পরিষ্কার করছে অনেকগুলো সোর্স থেকে, আমরা এটা পাইছি না? ডিরেক্টলি আপনি যদি প্যারাগ্রাফ বি তে পড়েন, প্রথমেই কিন্তু ওরা বলে দিচ্ছে দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে পানি নিচ্ছে। আর এখানে কি বলেছে? রেঞ্জ অফ সোর্সেস, একই বাট সিনোনিমস ইউজ করছে, ডিফারেন্ট প্লেস অ্যান্ড রেঞ্জ অফ সোর্সেস। সো এইটাকে এই জন্য আমরা অ্যান্সার হিসেবে নিচ্ছি, যেহেতু আমাদের প্রথমেই এটা মিলে যাচ্ছে, এটাকে আমরা হেডিং হিসেবে ইউজ করতে পারি। পরের গুলা কেন পারি না? ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, প্রোডাকশনে আমরা এখনো যাই নাই, প্রোডাকশন নিয়ে প্যাসেজ বিতে কোনো কথা বলে নাই। প্রফিট নিয়ে কোনো কথা বলে নাই, প্রফিট আমাদের প্রাইমারি গোল নাকি সেকেন্ডারি গোল এটা নিয়ে কোনো কথা বলে নাই, প্রফিটই আসে নাই। ওয়ার্ম ওয়েলকাম, এখনো ডিভাইস ওভাবে আসে নাই, ওয়েলকাম অনেক দূরের কথা। আর ডিভাইসটা কি কি কাজে, কোন কোন কাজে ব্যবহার হতে পারে, ওরা এইটা নিয়ে কথা বলছে। দ্য নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড বাই ওয়াটার শর্টেজ নিয়ে কোন কোন লোকেরা বা কত অ্যামাউন্টের লোক সাফার করবে বা এফেক্ট হবে, এটা নিয়েও প্যারাগ্রাফ বিতে বলে নাই। এই জন্য যার কনফিউশন ছিল সে কি ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। জি ম্যাম, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমি বোঝালে সহজ কিন্তু করতে, আচ্ছা আমি ছাড়া করতে দিলে হবে, আমাকে ছাড়াই সহজ করতে হবে। এটা আমিও অনেক প্র্যাকটিসের পরে আমার মাথায় এত সুন্দরভাবে আসছে, তো আপনারাও প্র্যাকটিস করেন, হোপফুলি চলে আসবে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আচ্ছা, এখন যাই সেকশন সি তে। সেকশন সি কি বলেছে, প্যারাগ্রাফ সি কি বলেছে দেখি। এখানে আরেকটা কথা আমি বলবো, আমার এটা মাথা থেকে বের হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখানে আছে কয়টা কোশ্চেন বলেন তো? 7টা কোশ্চেন না? প্যারাগ্রাফ কয়টা আছে? 7টা। অপশন কয়টা আছে বলেন? 10টা। দ্যাট মিনস 3টা এখান থেকে বাদ হয়ে যাবে, 3টার মধ্যে একটা আছে যে একটু ঝামেলা পাকাবে, ঠিক আছে? এখানে এই যে 3টা এক্সট্রা ইনফরমেশন দেয়, এটা দেয়ই ঝামেলা পাকানোর জন্য, যাতে আপনি একটু কনফিউজড হয়ে যান। কিছু আপনি ইজি ইজি দিয়ে 9 আউট অফ 9 পাবেন, আমরা এটা হতে দিতে চাই না, ঠিক আছে? এজন্য আমরা একটু কনফিউশন জনক হেডলাইনও দিয়ে দিব। আচ্ছা, যাই এবার সি তে। সি কি বলেছে দেখি। সি প্যারাগ্রাফ দেখছেন কত বড়? আস্তে আস্তে বড় হইতেছে। হ্যাঁ, আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে প্যাসেজ 1, প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 এর মতো করে ফেলতেছে। আচ্ছা, আমরা এখান থেকেই পড়ি, কপি পেস্ট করার ঝামেলার দরকার নেই। আচ্ছা, প্যারাগ্রাফ সি কি বলেছে দেখি। দ্য ডিসোলিনেটর, ওকে, ডিসোলিনেটর যে ডিভাইসটা আছে ক্যান প্রডিউস, তৈরি করতে পারে 15 লিটার্স অফ ড্রিঙ্কিং ওয়াটার পার ডে, 15 লিটার খাবার পানি সে কি করতে পারে? প্রডিউস করতে পারে, তৈরি করতে পারে।
এনাফ টু সাস্টেন, যেটা পর্যাপ্ত টিকে থাকার জন্য বা ব্যবহার করার জন্য, এ ফ্যামিলি ফর কুকিং অ্যান্ড ড্রিঙ্কিং, একটা ফ্যামিলির রান্নার এবং খাওয়ার জন্য এটা কি পর্যাপ্ত। আচ্ছা ফাইন, আমি প্রথম একটা ইনফরমেশন পাইলাম সে পর্যাপ্ত পরিমাণ পানি উৎপাদন করতে পারে, প্রডিউস করতে পারে, যেটা একটা ফ্যামিলির জন্য পর্যাপ্ত হয়। ইটস মেইন সেলিং পয়েন্ট, আচ্ছা এই যে সেলিং পয়েন্ট আমরা একটা পাইছি, মেইন পয়েন্ট যেটা দিয়ে আমরা কি করতে পারি, একটা হেডিং তৈরি করতে পারি। মেইন পয়েন্ট দেখেন এখানে বলে দিছে, ইটস মেইন সেলিং পয়েন্ট ইজ দ্যাট আনলাইক, কোনো কিছুর সাথে তুলনা করার সময় এটা বোঝায় না আনলাইক। আমরা কি একটা তুলনা করে এইরকম একটা অপশন পেয়েছিলাম না? হেডিং ম্যাচিং এর অপশনে কিন্তু একটা অল্টারনেটিভস এর সাথে তুলনা করে এরকম একটা অপশন ছিল। জি যখনই আপনি এরকম আনলাইক ডিফারেন্ট পাবেন ফর্ম অর 5 নাম্বার তখন আমাদেরকে ডিভাইস এখানে থেকে একটা গুরুত্ব দিতে হবে। 5 আচ্ছা নাম্বার। আনলাইক এর পরে কি বলেছে দেখেন, স্ট্যান্ডার্ড ডিসালিনেশন টেকনিক। আমরা যেটা পড়তেছি বা আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সোলার সিস্টেম। স্ট্যান্ডার্ড ডিসালিনেশন টেকনিক না, ওটা কি কিসের মাধ্যমে চলে? সোলার সিস্টেমের মাধ্যমে পড়ে। আচ্ছা, আনলাইক স্ট্যান্ডার্ড ডিসালিনেশন টেকনিক, ইট ডাজ নট রিকোয়ার এ জেনারেটেড পাওয়ার সাপ্লাই। জেনারেটেড পাওয়ার সাপ্লাই মানে কি, গতানুগতিক যে বিদ্যুৎটা আমরা ইউজ করি, যেটা জেনারেট করা হয়, এটা কি করে না, ইউজ করে না জাস্ট সানলাইট। এটা কি ইউজ করে? শুধুমাত্র সূর্যের আলো, তাই না? আপনি বলেন এই 3 লাইনের মধ্যে আপনি কি বুঝতে পারতেছেন অ্যান্সার কোনটা হতে পারে? 5 নাম্বারটা হতে পারে। আচ্ছা, এতটুকু আমি পড়লাম। এতটুকু পড়ার পরে আমি একটা কিন্তু আমার মনে মনে আমি একটা হেডিংস পেয়ে গেছি না? এখন আমি দেখি পরের জি লাইনটা কি বলতেছে বা পরের ইনফরমেশনে আমার কোনো অ্যান্সার থাকতে পারে কিনা। ইট মেজার্স, এই যে বললাম এক্সট্রা ইনফরমেশন, এটার আয়তন কত, উচ্চতা কত, এটা দিয়ে কি আমি কোনো হেডিং তৈরি করব? যে আমার না ডিসেলিনেটর যেটা সেটার উচ্চতা 120 সেন্টিমিটার বা 94 সেন্টিমিটার, আমার এরকম কোনো দিতে পারবো না। ইট ইজ ইজি টু ট্রান্সপোর্ট, ওকে ট্রান্সপোর্ট করতে এটা সহজ হয়। থ্যাঙ্কস টু ইটস টু হুইল, এটার 2টা চাকা আছে। এইগুলা জিনিস দিয়ে কি আমি কোনো হেডিং এখন পর্যন্ত দেখছি? কোনো বর্ণনা, এইগুলা দিয়ে কোনো হেডিং না দেওয়া যায় না। দ্যাট মিন্স আমি এই এক্সট্রা ইনফরমেশন নিবই না, আমার দরকারই না এক্সট্রা ইনফরমেশন। আমার যদি খুব প্রয়োজন হয় যে আমি কনফিউজড আছি, তাহলে আমি লাস্ট থেকে একটা লাইন পড়ে দেখি। এই যে একটা সেন্টেন্স, দ্য পারফরমেন্স অফ দ্য ইউনিট ইজ শোন, যে পারফরমেন্স করবে সেই ইউনিটটা শো করবে, দেখানো হবে অন অ্যান এলসিডি স্ক্রিন। একটা এলসিডি স্ক্রিন থাকবে যেখানে ওর ইউনিট প্রতি পারফরমেন্স কেমন সেটা কি করবে, শো করবে, অ্যান্ড ট্রান্সমিটেড টু দ্য কোম্পানি। শুধু যে শো করবে এটা না, এই যে শো করছে যে ইনফরমেশনটা, এটা আবার ট্রান্সফার হবে কার কাছে? কোম্পানির কাছে। হুইচ প্রোভাইডস সার্ভিসিং হোয়েন নেসেসারি, যার মাধ্যমে যখন আপনার ডিভাইসটা সার্ভিসিং করতে হবে কোম্পানি অটোমেটিকলি বুঝতে পারবে এবং ওরা সার্ভিস প্রোভাইড করবে। ঠিক আছে, এতটুকু আমরা পড়লাম। এখন এতটুকু পড়ে আমি এখন অপশনে যাব। অপশন থেকে এখন আমার আইডেন্টিফাই করতে হবে যে কোনটা আমি হেডিং হিসেবে নিতে পারি। অলরেডি এই যে অল্টারনেটিভস, এটা আমরা একটা পেয়েছি। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, কোন জিনিসটা এই যে ডিভাইসটা ডিসেলিনেটেড ডিভাইস সোলার সিস্টেম, এটাকে অন্য ডিভাইসের থেকে আলাদা করে, অল্টারনেটিভ ডিভাইস থেকে আলাদা করে। অল্টারনেটিভ ডিভাইস আমরা অলরেডি একটা পেয়েছি যেটার নাম ছিল স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক। এবং কি জন্য এটা আলাদা করে সেটাও আমরা পাইছি। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যার কনফিউশন আছে শুধুমাত্র সে আমাকে মেসেজ করবে, এবং যেই অপশনের সাথে কনফিউশন আছে সেটাও আমাকে একটু উল্লেখ করে দেন। ওকে, আজহার ভাই হ্যান্ড রেজ করেছেন, বলেন কোনো কোশ্চেন আছে? জি আপু, আসলে আমার তো এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে এখানে দেখলাম যে আপনার হলো যে সেই এলসিডি তে দেখাচ্ছে, তারপরে যা হলো যে তারপরে যা প্রোভাইড সার্ভিসিং ইফ নেসেসারি একটা বেনিফিটও দেখাচ্ছে এখানে। আবার হলো যে পাওয়ার সাপ্লাই লাগতেছে না, সেটা সে সানলাইটের মাধ্যমে সে সলিউশন করতেছে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে এটা একটা আমাদেরকে একটা সুযোগ মানে সুবিধা প্রোভাইড করতেছে আর কি। আমার যে হেডিংটা আমি এটা পরে বুঝতে পারলাম যেটা যে আনএক্সপেক্টেড বেনিফিট এরকম একটা যায় আর কি। আচ্ছা, আনএক্সপেক্টেড বেনিফিটটা কখন হবে? যখন এটা শকিং হবে। এইটা কি বলছে? আপনাকে আগে দেখতে হবে যে সাপোর্টিং ইনফরমেশন কোনটা। হ্যাঁ, মেইন ইনফরমেশন এবং সাপোর্টিং ইনফরমেশনের মধ্যে একটু ডিফারেন্ট আছে। যেমন ধরেন প্রথমে কি বলছে, এটা
ইটস মেইন সেলিং পয়েন্ট। মেইন পয়েন্টটা কি? আনলাইক, এটা অন্য একটা ডিভাইসের মতো না। কোন ডিভাইসের মতো না? স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক এই এই ডিভাইসটার মতো না। এবং কেন না? এইটার সাপোর্ট করার জন্য কেন নয়, এই যে এই ডিভাইসটার মতো নয়, কেন নয়, এইটাকে এস্টাবলিশ করার জন্য সাপোর্টিং ইনফরমেশন দিছে কি, যে এইটা বিদ্যুৎ রিকভার করে না, বিদ্যুৎ চায় না, এটা সানলাইট দিয়ে চলে। ঠিক আছে, এটা বেনিফিট হিসেবে দেয়নি, এটা আগের একটা এস্টাবলিশ সেন্টেন্স আছে। আপনি আচ্ছা, সাপোর্টিং সেন্টেন্স আমি বলতেছি, এটা এখনো ক্লিয়ার করি নাই, সরি, এটা একটু ক্লিয়ার করে নেই। ধরেন আমার কাছে ও এখন আমি ফোন দিয়েই বলি, হ্যাঁ। ধরেন আমার কাছে এই যে আইফোন 15 এবং 16 নিয়ে অনেক কথা হচ্ছে না, যে আইফোন 16 কেন কিনতেছে, আইফোন 15 যায়, 16ও তাই। এখন এই জি আপু। দুইটার মধ্যে তুলনা করতেছে না। আমি বলতেছি জি যে আইফোন 16টা আইফোন 15 এর থেকে আলাদা। কেন আলাদা? তার আমি একটা রিজন দেখাচ্ছি। ধরে নেই যে আইফোন 15 এর ব্যাটারি চার্জ থাকে, সরি, আইফোন 15 আমি চার্জ দিতে পারি কি দিয়ে? বিদ্যুৎ দিয়ে। বাট আইফোন 16 আমি চার্জ দিতে পারি কি দিয়ে? সোলার সিস্টেম দিয়ে। আমি এটা বলতে পারি না? যদি অ্যাজ এন জি এক্সাম্পল। পারি। সো এই যে আমি বলতেছি যে আইফোন 15টাকে আমি বিদ্যুৎ চার্জ দিতে বিদ্যুৎ দরকার হয়, বাট আইফোন 16টাতে চার্জ দিতে আমার বিদ্যুৎ দরকার হচ্ছে না। এই সেন্টেন্সটা আমি কেন বললাম বলেন তো? আগের যে আমি কথাটা বললাম যে আইফোন 15 এবং আইফোন 16 আলাদা, এই কথাটাকে সাপোর্ট করার জন্য না? জি এইটা হচ্ছে ওই সাপোর্টিং সেন্টেন্স। মেইন সেন্টেন্সটা হচ্ছে দুইটার তুলনা করতেছে, মেইন সেলিং পয়েন্টটা ওইটাকে ইস্টাবলিশ করার জন্য সাপোর্টিং ইনফরমেশন দিছে। এবার কি ক্লিয়ার ভাইয়া, আজহার ভাইয়া? এখা- জি আপু ক্লিয়ার, বাট এখানে একটা আরেকটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো আপু দ্যাট বলতে সে কোন জিনিসটাকে বুঝাইছে, দ্যাট আনলাইকলি যে এটা আছে, দ্যাট আনলাইকলি স্ট্যান্ডার্ড, মানে আচ্ছা, দ্যাটটা সেলিং কাকে পয়েন্ট নির্দেশ ইজ করতেছে? দ্যাট, সেলিং পয়েন্ট ইজ দ্যাট, মেইন যে পয়েন্টটা, এটার মেইন যে পার্টটা, এই যে ডিভাইসটা তৈরি করছি, হ্যাঁ, এটাকে আমি সেল করব না, মার্কেটিং করব না, তো জি একটা পয়েন্ট তো থাকতে হবে খুব স্ট্রং, যেটার বেসিসে আমি এটাকে মার্কেটিং করতে পারবো, যেটার বেসিসে আমি এটাকে সেল করতে পারবো। সো এই যে মেইন পয়েন্টটা, এই সেলিং পয়েন্ট, মার্কেটিং পয়েন্ট কোনটা? ইজ দ্যাট, এইটাই হচ্ছে আনলাইক, মতো না, কোনো কিছুর একটা মতো না। কিসের মতো না? স্ট্যান্ডার্ড ডিসালিনেশন টেকনিকের মতো না। ঠিক আছে, সেলিং ক্লিয়ার ক্লিয়ার আপু। পয়েন্টটাকে দ্যাট দিয়ে করছে, যে মেইন সেলিং পয়েন্টটাই হচ্ছে যে এটা স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিকের মতো না। এইটার কারণ কি স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিকের মতো না? আমি বললাম যে আমি একটা মার্কেটিং করতেছি, হ্যাঁ, আমি আইফোন 15 আইফোন 16 নিয়ে আমি মার্কেটিং করতেছি। আইফোন 15 আইফোন 16 এর মতো না, আইফোন 16 আলাদা। আপনি তো আমাকে জিজ্ঞেস করবেন কেন আলাদা, আপনার মেইন সেলিং পয়েন্ট কোনটা, কোনটার উপর বেসিস করে আপনি আইফোন 16টা সেল করতে চাচ্ছেন, তখন তো আমাকে একটা মেইন পয়েন্ট বলতে হবে। এই জন্য আমি বাকিটা বললাম। এবার বোঝা গেছে? ঠিক আছে আপু। জি আপু। আচ্ছা, মেইন পয়েন্টটা হচ্ছে আমরা এরপরে আমরা কোন নাম্বার প্যাসেজ, কত প্যারাগ্রাফ পড়বো? ডি, তাই না? সি পর্যন্ত পেয়েছি। আচ্ছা, এখন আমরা ডিতে যাই। ডিটা মোটামুটি একটু শর্ট আছে, দেখি ডিটা কি বলেছে। আমরা কি বলেছি? প্রথম 3টা লাইন পড়বো অথবা 2টা সেন্টেন্স পড়বো ফুল স্টপ পর্যন্ত, দেখি কি বলে। রিসেন্ট অ্যানালাইসিস, খুব রিসেন্ট একটা অ্যানালাইসিস ফাউন্ড, খুঁজে পেয়েছে, দ্যাট যে অ্যাটলিস্ট 2/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন লিভস উইথ সিভিয়ার ওয়াটার স্কারসিটি। আচ্ছা, 2/3 মানে কি? 3/2 বিশ্বের যে 2 ভাগ। মানুষ আছে, ওয়ার্ল্ড পপুলেশন, তার 3/2 মানুষ কিসের মধ্যে বাস করতেছে? সিভিয়ার ওয়াটার স্কারসিটি। স্কারসিটি মিন্স অভাব, দুষ্প্রাপ্যতা। অভাব। সো 3/2 মানুষই বাস করতেছে মারাত্মক রকমের পানি স্বল্পতার মাঝখানে, মানে পানি, আমাদের যে খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি, এইটা পাওয়ার যে একটা স্কারসিটি, যে দুষ্প্রাপ্যতা, এটার মধ্যে বসবাস করতেছে ফর অ্যাটলিস্ট এ মান্থ এভরি ইয়ার। প্রত্যেক বছরের অ্যাটলিস্ট একটা মাস এমন যায় যখন যে বিশ্বের 3/2 মানুষ আছে সিভিয়ার ওয়াটার স্কারসিটি ফেস করে। আমাদের দেশে কখন হয় বলেন তো? কে বলতে পারবেন? চৈত্র বৈশাখ মাসে আমাদের গ্রীষ্মকাল। দেশের পানির স্তর নিচে নেমে যায় না?
আমরা তখন অনেক এলাকা আছে টিউবওয়েলে পানি ওঠে না, আরেকজনের বাড়িতে, যাদের বাড়িতে মোটর আছে তাদের বাড়ি থেকে তারা যে পানি নিয়ে আসে। এখনো আমি আমার নিজের গ্রামে এই সিনারিও দেখি। সো এটাই বলতেছে যে প্রত্যেক বছর অ্যাটলিস্ট একটা মাস থাকে যেই মান্থটাতে পৃথিবীর 3/2 মানুষ সিভিয়ার ওয়াটার স্কারসিটি ফেস করে। আচ্ছা, একটা লাইন পড়লাম, এখন আমি পরের লাইনটা একটু পড়ে দেখি। জনসন সেইস, সে বলেছে, কি বলেছে, দ্যাট দ্য বি বি হবে, এটা আমি একটু দেখি না আমার বইয়ের সাথে, বি হবে, বাই হবে, তাই বলি, বি তো কখনো হবে না। হ্যাঁ, আমি এটা কপি করার সময় এটা টাইপিং মিস্টেক ছিল। আচ্ছা, সে বলেছে বাই 2030, মানে কি 2030 সালের মধ্যে হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, বিশ্বের অর্ধেক মানুষ কি হবে, উইল বি লিভিং উইথ ওয়াটার স্ট্রেস। একটা যে পানির স্বল্পতা হচ্ছে বা পানি যে কমে যাচ্ছে, এটার যে একটা স্ট্রেস, সেটার মধ্যে বসবাস করবে। সেটা কেমন, ওয়াটার স্ট্রেসটা কেমন, এই যে হাইফেন যখন দেখবেন এই ধরনের, তার মানে এই যে ওয়াটার স্ট্রেস বা যেই কথাটা আগে বলছে সেটাকে ওরা আবার কি করছে, ব্যাখ্যা করছে। হ্যাঁ, কি ধরনের ওয়াটার স্ট্রেস হতে পারে, where the demand exceeds the supply over a certain period of time, একটা নির্দিষ্ট সময়ের জন্য পানির যে ডিমান্ডটা সেটা সাপ্লাইয়ের থেকে বেশি হবে, এটা হচ্ছে একটা ওয়াটার স্ট্রেস। এই যে ওয়াটার স্ট্রেস, এই কথাটাকে এরা ব্যাখ্যা করছে। আচ্ছা, এতটুকু পড়ছি, এতটুকু পড়ার পরে আমি একটা হেডলাইন কি বানাতে পারি না, যে কতগুলো জি ম্যাম। মানুষ, এখানে বারবার কিন্তু নাম্বার বলেছে, দেখেন নাম্বারের উপর কিন্তু জোর দিয়েছে, 2/3। তারপরে কি বলেছে, হাফ অফ দ্য পপুলেশন বলেছে না? জি। এখন একটু পড়ে আপনারা এখন লিস্ট অফ হেডিংস এর অপশনে যান, যে মেলানোর চেষ্টা করেন। যাদের যাদের কাছে দুইটা অপশন মনে হচ্ছে কনফিউজিং মনে হচ্ছে, অ্যান্সার খুঁজে পাচ্ছে না, শুধু তারা আমাকে মেসেজ করবেন। আমি একটু দেখি কার কার প্রবলেম হচ্ছে। আচ্ছা, যারা যারা আমাকে মেসেজ করতেছেন তাদের একটু বলি যে কারা কারা অ্যাক্টিভ আছেন, যাতে করে যারা যারা অ্যাক্টিভ না তারা অ্যাক্টিভ হতে পারেন। এখানে আমার অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, যাদের নাম কিন্তু আমার মনে থাকে, এবং তাদের যদি আমি ভালো স্কোর দেখি আমি সত্যিই খুব খুশি হব। সো আমি চাই সবাই একটু কমিউনিকেট করেন, সবাই পার্টিসিপেশন করেন, যাতে করে সবার সাথে আমার একটা কমিউনিকেশন থাকে। ঠিক আছে? এবং যাদের যাদের সাথে কমিউনিকেশনের একটা গুরুত্ব আমি বলি, মানে কথাবার্তা বলা বা ফেস পরিচিত হওয়ার একটা গুরুত্ব আমি বলি। আপনি যদি কোনো প্রবলেম নিয়ে কখনো আমাকে নক করেন, আমি কখনোই আপনার মেসেজটা অ্যাভয়েড করব না। এটা সবসময় মাথায় রাখবেন, শুধু শুধু আমার সাথে না, আপনি ইউনিভার্সিটি বলেন, জব সেক্টর বলেন, যে কোনো জায়গায় বলেন, ফেস ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো কথা বলেন, সবসময় নিজেকে কথা হাইলাইট বলে রাখাটা মেসেজ উচিত। করেন, যাতে করে আমি পরবর্তীতে আপনার ফেসটা, আপনার কথাটা আমার মনে থাকে, যে হ্যাঁ, এটা আমার স্টুডেন্ট ছিল বা ইনি অনেক ভালো ছিল। ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটাই জি এটা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ইউনিভার্সিটি আর সেক্টর দুইটার মধ্যে, জব সেক্টর, এই দুইটার মধ্যে ফেসবুক অলমোস্ট ইম্পর্টেন্ট। এই জন্যই বলি যে কথা বলতে হবে। আচ্ছা, নীলিমা রয় আপু, আপনি একটু আমাকে মেসেজ দেন, যদি আপনার হ্যান্ড রেজ করতে প্রবলেম হয়, মানে কথা বলতে প্রবলেম হয়, মেসেজ দেন। আর যদি কথা বলতে সমস্যা না হয়, আপনি বলেন কি সমস্যা হচ্ছে, আমি সলভ করে দেব। আচ্ছা, 7 আর 10, 7 নম্বর অপশনের কথা বলেছে, 7 নম্বর অপশনটা আমি একটু দেখে নেই। ওকে, আচ্ছা, ফাহমিদা আলসামি সুমন, হ্যাঁ, জোবায়ের খান, ওকে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 10ই হবে, কারণ আমরা প্রথমে দেখছি যে নাম্বার অফ পিপল, যেটা আমরা পাইছি, এক জায়গায় বলা আছে 2/3, এক জায়গায় বলা আছে হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, এবং ওয়াটার শর্টেজের কথা বলা আছে, ওয়াটার স্ট্রেসের কথা বলেছে, ওয়াটার স্কারসিটির কথা বলেছে, যেটা সিনোনিমস আকারে দেওয়া আছে। স্পেসিফিক ভাবে বোঝা যাচ্ছে, এটাই হওয়ার কথা। হ্যাঁ, স্পেসিফিক ভাবে এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, সরি, আচ্ছা, সিরাজুম মনির শোভা আপু, ঠিক আছে, আপনি ক্লাসের লাস্ট পর্যন্ত থাকেন, যদি আপনার কোনো প্রবলেম হয় আমি এক্সট্রা ভাবে আপনাকে সময় দেবো আপু, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, যাদের সাথে একজন বলেছে 7 নাম্বারও তার কাছে মনে হচ্ছে। 7 নাম্বার কি? ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ। যে 7 নাম্বার বলছেন, আমি নামটা মনে নেই, সরি, আমার এটা নামটা হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে। প্রোডাকশন ডিফিকাল্টিস এর কথা এখানে বলাই হয়নি, এখানে ওয়াটার শর্টেজের কথা বলা হয়েছে, ওয়াটার স্ট্রেস এর কথা বলা হয়েছে। আমি যেটা বললাম, কিওয়ার্ডটা আইডেন্টিফাই করা খুবই ইম্পর্টেন্ট। একটা কিওয়ার্ড দিয়ে আপনি পুরো প্যারাগ্রাফ কি বলতেছে এটাও আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। সেন্টেন্স তো পারবেনই, অবশ্যই সেন্টেন্স পারবেন। যেমন ধরেন ওয়াটার শর্টেজ, এই ওয়াটার শর্টেজটা দিয়ে আমি পুরা যে D নাম্বার প্যারাগ্রাফ আমি পড়লাম এটাকে পুরো আমি ডিফাইন করতে পারি, কারণ পুরো আমি যতটুকু পড়েছি ততটুকুতে এই ওয়াটার শর্টেজ নিয়েই বলেছে। যে ওয়াটার স্কারসিটি বলতেছে, দেন ওয়াটার স্ট্রেস বলতেছে, ডিমান্ড বেড়ে যাবে সাপ্লাই থেকে। সো এটা তো ডিমান্ড যদি সাপ্লাই থেকে বেড়ে যায় তার মানে কি শর্টেজই তো বোঝাচ্ছে, তাই না? সো এটাই বোঝাচ্ছে। ক্লিয়ার করে বলা আছে। হ্যাঁ, ক্লিয়ার করে বলা আছে। ফার্স্ট দেখেন, আমরা যারা বড় প্যারাগ্রাফ নিয়ে, আচ্ছা নীলিমা রয় আপু আপনি থাকেন, আর ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে, কোনো সমস্যা নেই, আপনি রেকর্ডিং দেখে আপনার প্রবলেম সলভ করে নিতে পারবেন। আচ্ছা, এই যে বড় প্যারাগ্রাফ দেখে হেডিং ম্যাচিং এ যারা ভয় পান তাদেরকে বলতেছি, আমরা যতগুলা 2-3 লাইনে পড়ছি কোনোটা বুঝতে কি আমাদের কোনো প্রবলেম হয়েছে এখন পর্যন্ত? না জাস্ট ব্রেনটা না একটু আপু, কাম একদম রাখবেন, যখনই করবেন বাকি দুনিয়া ভুলে যাবেন, কি হচ্ছে না হচ্ছে সব ভুলে যাবেন। ওই কনসেন্ট্রেশনটা রিডিং এ দেওয়ার চেষ্টা করবেন। কনসেন্ট্রেশন কিন্তু একটা কি ফ্যাক্টর আপনার আইএলটিএস এর জন্য। কনসেন্ট্রেশন ব্রেক মানে আপনি 2-3টা কোশ্চেন আরামসে মিস করবেন, আরামসে চোখের পলকে কই যাবে আপনি বুঝতেও পারবেন না। সো কনসেন্ট্রেশন, আমি ছোট্ট একটা কথা বলি, যারা মেয়েরা আছেন বা ছেলেরা আছেন সবার জন্য ইম্পর্টেন্ট। আমরা মোটামুটি একটা ম্যাচিউর এজে এখানে আছি, যারা ম্যাচিউর এখনো হয়নি তারাও শোনেন, তাদেরও কাজে লাগবে। সেটা হচ্ছে কি, নিজেকে সময় দেওয়া, নিজের প্রতি কনসেন্ট্রেশন বিল্ড করার একটা সব থেকে বড় ওয়ে হচ্ছে আমাদের বর্তমান যুগের সব থেকে বড় আমাদের কি, যে আমাদের যে কনসেন্ট্রেশন ব্রেক করে, বা আমাদের যে কাজের ইফেক্টিভনেস কমায়, এটার সব আপু থেকে কার বড়। জন্য মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে একটু আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আমি এখান থেকে অবশ্য সবাইকে মিউট করলে কেউ আর পার্টিসিপেট করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য আমি এখান থেকে মিউট করছি না। সবাই একটু খেয়াল করেন তো কার কার মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে। ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি মিউট হয়ে গেছেন। আমি মিউট হয়ে গেছি, এখন শোনা যাচ্ছে আমাকে? আমাকে কি এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। জি জি আপু। জি আপু। জি ম্যাম। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশনে প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমি আসলে মিউট হইনি, আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল হয়ে গেছিল। ওকে, সো আমাদের প্রধান কনসেন্ট্রেশন ব্রেক করে কি? মোবাইল, তাই না? জি সো ম্যাম। আপনি যদি নিজের প্রতি কোনো কিছুর প্রতি কনসেন্ট্রেশন বাড়াতে চান, প্রত্যেকদিন অ্যাটলিস্ট 2 ঘন্টা মোবাইলটা রেখে বাইরে কোথাও চলে যাবেন, অথবা টিভির রুমে হোক, যেখানে হোক, লকারে হোক, মোবাইলটা রেখে 2 থেকে 3 ঘন্টা একা একা সময় কাটাবেন। এবং আপনার মন বারবার বলবে মোবাইলে কেউ একটা মেসেজ দিয়েছে, মোবাইলে একটু এইটা দেখতাম, মোবাইলে একটু ওইটা দেখতাম আমার এখন। এবং মোবাইলটা যখন রাখবেন লকারে অথবা অন্য কোনো জায়গায়, তখনই আপনার আইএলটিএস এর কথা বারবার মনে হবে, আইএলটিএস এর এই ভিডিওটা আমার দেখতে হইতো, আইএলটিএস এর ওইটা আমি একটু সেভ করে রাখছিলাম, ওই ওই ইম্পর্টেন্ট টপিকটা আমার একটু দেখতে হবে। দুনিয়ার যত ইম্পর্টেন্ট কাজ তখন আপনার মনে হবে, যখনই আপনি মোবাইলটা হাতে নেবেন সব ইম্পর্টেন্ট কাজ দেখবেন যে চলে গেছে। আপনার রিলস দেখতে ভালো লাগবে, আপনার টিকটক দেখতে ভালো লাগবে, আপনার কে কাকে নিয়ে সমালোচনা করতেছে এটা দেখতে ভালো লাগবে। সো প্রধানত আমি যেটা বলবো, অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা মোবাইলটা সরাই রেখে নিজেকে সময় দেন। ওই টাইমটা আপনি বসে বসে ওই যে পেডিকিউর ম্যানিকিউর করেন না, হাতের নখ কাটেন না, চুলের স্টাইল নিয়ে একটু ভাবেন না, নিজেকে আয়নার সামনে নিয়ে ভাবেন, মানে নিজেকে নিয়ে ভাবেন, যেটা নিয়ে আপনার বই নিয়ে বলছি। মেইন কথা, সব থেকে ভালো হয় যদি বই পড়তে পারেন, যদি বই পড়তেও ইচ্ছা না করে, মেইন কথা আমি মোবাইল ধরবো না, মোবাইলে কি হচ্ছে ওইদিকে আমি কনসেন্ট্রেশনই দিব না। আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসতেছে, ওকে ফাইন, আমি পরে কল ব্যাক করে নিতে পারবো, ঠিক আছে? মি টাইম সব থেকে ইম্পর্টেন্ট। এইটা একটু করে দেখেন, কনসেন্ট্রেশন আপনাদের ধীরে ধীরে দেখবেন যে ইমপ্রুভ হবে। এই মোবাইল, ফেসবুক, রিলস, সমালোচনা এসব দিয়ে আপনার লাইফে কোনো এফেক্ট পড়বে না, কোনো না, সত্যি কথা বলতেছি। আপনি আপনার লাইফটাকে, আপনার মনে হচ্ছে যারা যারা এখন, আমি একটু এর মধ্যে পড়াশোনার মধ্যে হয়তো এক্সট্রা কথা বলে ফেলতেছি,
যারা লাস্ট পর্যন্ত থাকবেন, আমি আমার জার্নিটা বলবো যে আসলে কিভাবে আপনি নিজেকে সময় দিয়ে 6 মাসে বাকি 3 থেকে 4 বছরের ব্যাকলগ আপনি কমায় নিয়ে আসতে পারবেন। জাস্ট আমি আমার জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। আপনারা যারা যারা ইন্টারেস্টেড লাস্ট পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ আমি সবার সাথে কথা বলবো। আচ্ছা, এইটাই বললাম যে কনসেন্ট্রেশনটা ইমপ্রুভ করার জন্য ফোনটাকে একটু দূরে রাখেন। এই ফোনের না, আমাদের লাইফে ফোন না থাকলে কোনো কিছুই হতো না, বুঝছেন? ফোন যখন ছিল না তখন খুব ভালো ছিলাম, খুব ভালো ছিলাম। সো ফোনটাকে একটু অ্যাভয়েড করেন, দেখবেন যে কনসেন্ট্রেশন লেভেল আপনি না তখন এই যে আধ্যাত্মিক টাইপের কিছু প্রয়োজনীয়তা থাকে না মানুষের, যে কেউ একজন মেসেজ জি দিচ্ছে, জি কেউ একজন আমাকে মনে করতেছে, ওই আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই না দিলে উনি কিচ্ছু মনে করবে না, কিচ্ছু মনে করবে না, কারো কিচ্ছু যায় আসে না। ম্যাম, বাট এর জন্য যত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে সবগুলো আনইনস্টল করে দিছি। ভালো হয়েছে ভাইয়া, Good. খুবই ভালো হয়েছে। এই আর 3 মাস অ্যাটলিস্ট কারণ ই করেন। আপু আমি সব আমার দিনের ডিএক্টিভ করে 24 ঘন্টা ফেলছি, থেকে ফেসবুক প্রায় বাদে আমি 18 বাকি ঘন্টাই সবগুলো ফোনে যেত। ডিএক্টিভ করে ফেলছি। হ্যাঁ, ডিলিট করে ফেলেন এবং ট্রাস্ট মি, 6 মাস এরকম থাকেন, 6 মাস পরে এই জিনিসগুলো আপনার কাছে বিরক্তিকর মনে হবে। 6 মাস পরে যখন আপনার মনে হবে না যে ফেসবুকটা একটু আপু অ্যাক্টিভেট করি, সোশ্যাল শুনতে মিডিয়া পাচ্ছি না, প্ল্যাটফর্ম গুলোতে আপনার একটু কথা যাই, শুনতে পাচ্ছি না আপু। আবার ওকে, নেটওয়ার্ক প্রবলেম মেবি। মেবি। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, শাকিল আহমেদ ভাইয়া বলেছেন যে ওনার হচ্ছে স্কিমিং করতে পারে না এবং কিওয়ার্ড নিয়ে ওনার প্রবলেম হচ্ছে। ভাইয়া কিওয়ার্ড আমি বলি কি, মেইনলি প্রথমে আসি, আমাকে কি শোনা যাচ্ছে এখন? আগে এটা একটু বলেন। জি জি আপু, শোনা ম্যাম। যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ম্যাম। কিওয়ার্ডটা নিয়ে আমি একটু বলি। কিওয়ার্ড আমি এর আগেও বলেছি, কিওয়ার্ড জিনিসটা হচ্ছে এমন, আপনি একটা সেন্টেন্স পড়বেন, সেন্টেন্স থেকে 2টা অথবা একটা ওয়ার্ড বের করবেন, যে একটা ওয়ার্ড দিয়ে আপনি পুরো সেন্টেন্সটা কি বলতেছে এটা আপনি নিজে বুঝতে পারবেন, আমি না, বা অন্য কাউকে আপনার বোঝানোর দরকার নেই, আপনি নিজে কি বুঝতে পারতেছেন। হ্যাঁ, যেমন এই যে দ্য নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড বাই ওয়াটার শর্টেজ, ঠিক আছে, এই একটা সেন্টেন্স থেকে আপনি একটা ওয়ার্ড বের করেন, ওয়াটার শর্টেজ, আমি ধরছি ওয়াটার শর্টেজ, ঠিক আছে, যেটা দিয়ে আমি ওই প্যারাগ্রাফটাকে ডিফাইন করতে পারবো যে হ্যাঁ ওই প্যারাগ্রাফের মধ্যে ওয়াটার শর্টেজটা নিয়ে বারবার কথা বলা হয়েছে। আপনি নাম্বার অফ পিপল আইডেন্টিফাই করতে পারেন, ঠিক আছে, আপনার জন্য কিওয়ার্ডটা আলাদা হতেই পারে। আপনি নাম্বার অফ পিপল আইডেন্টিফাই করে প্যারাগ্রাফে যেয়ে দেখলেন যে প্যারাগ্রাফে বারবার নাম্বার অফ পিপলের কথা বলতেছে, হাফ অফ দ্য পপুলেশন, 2/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন বলতেছে না। সো এইটা হচ্ছে কিওয়ার্ড, যেটা আপনি বের করবেন আপনি একটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফকে ডিফাইন করার জন্য, বর্ণনা করার জন্য, যে আমি একটা ওয়ার্ড দিয়ে কি বুঝতেছি, পুরো সেন্টেন্সটার মিনিংটা বুঝতেছি কিনা। এইটা হচ্ছে কিওয়ার্ড, যেটা আপনাকে নিজেকে বুঝে আইডেন্টিফাই করতে হবে। যে এটা আমি যদি বলি যে ওই যে অনেকেই বলে যে আহ, নাম হচ্ছে একটা কিওয়ার্ড, অবভিয়াসলি নাম কিওয়ার্ড হতে পারে যদি আমার ওই ইনফরমেশনটা দরকার হয়। এখন এখানে যে এই যে জনসনের কথা বলছে, জনসনের নাম যদি আমি কিওয়ার্ড হিসেবে আইডেন্টিফাই করে আপনাদের পড়াই, জনসনের কোনো ইনফরমেশন এখানে আমার প্রয়োজন হয়েছে? ওর কোনো না ইনফরমেশনই আমার প্রয়োজন হয় নাই। ডিভাইস কি, ডিভাইস কি দিয়ে, ইভেন দো ডিভাইসের নামটাও আমার এখানে প্রয়োজন হয়নি, তা আমি ওটাকে কিওয়ার্ড ধরে আপনাকে বোঝালে হবে? প্রোডাকশন একটা কিওয়ার্ড হতে পারে, যেটা দিয়ে আমি একটা প্রসেস বোঝাতে পারি। অল্টারনেটিভ যে ডিভাইসের কথা বলছে সেটা একটা কিওয়ার্ড হতে পারে, যেটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো, যেটা দিয়ে একটা সেন্টেন্সের মিনিং আপনি বুঝতে পারতেছেন। তো এইটা হচ্ছে কিওয়ার্ড। সো কিওয়ার্ডটা আপনাকে বুঝতে হবে, এটা আপনার মধ্যে ডেভেলপ করতে হবে যে আমি কোন ওয়ার্ডটা দিয়ে পুরো সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারতেছি। আর স্কিমিং যেটা, সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন বাদ দিয়ে পড়া। প্রথমে দেখেন, প্রথমে যখন আমরা পড়েছিলাম, প্রথম ইতে যাই, দেখেন ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন 1990s। আচ্ছা, 1990s-এ কোথায় সে ট্রাভেল করছে, এই ইনফরমেশন আমার দরকার হয়েছে এখানে কোথাও, বা এই ইনফরমেশন আমি মাথায় রেখে কোনো লাভ আছে? সো এটা আমাকে বাদ দিতে হবে না, বা এটা আমাকে, এটার প্রতি আমার কনসেন্ট্রেশন কম যাবে। আমি পড়ছি, ওকে ফাইন, পড়ছি, এমন না যে আমি পড়ি নাই, বাট এটা আমাকে মনে রাখতে হবে এরকম না, এতটুকু আমি বাদ দিয়ে দিব। আমার কোনটা দরকার, ইমপ্রেস হয়েছিল, কেন ইমপ্রেস হয়েছিল, কি দেখে ইমপ্রেস হয়েছিল, সেটা ইম্পর্টেন্ট ছিল, তাই না? দেন তারপরে আমি আবার কি স্কিমিং কিভাবে করি, যে 2 decades আফটার জনসন ডেভেলপ দ্যাট বেসিক আইডিয়া,
এতটুকু আমার ইম্পর্টেন্ট। হি স ইন সাউথ ইস্ট এশিয়া, যেটা ওই আগের কথাটাকে কি করতেছে, প্যারাফ্রেজ করে রিপিট করতেছে। সো এই ইনফরমেশনটাও আমার দরকার হচ্ছে না। এটা আপনাকে পড়ে পড়ে বুঝতে হবে যে আমি কোন ইনফরমেশনটা বাদ দিব। আইএলটিএস এ কোন ইনফরমেশনটা নিব, এটার থেকেও বড় হচ্ছে কোন ইনফরমেশনটা আমি বাদ দিব। ঠিক আছে, আমি যদি ইনফরমেশন বাদ দিয়ে স্পেসিফিক প্রিসাইজ ইনফরমেশন নিতে পারি, আপনার পরীক্ষা ভালো হতে বাধ্য। আচ্ছা, নূর ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? হ্যাঁ আপু, হ্যাঁ বলেন। আসলে হয়েছে কি, আমি যে অলমোস্ট 2 মাস যাবত আমরা এটা প্র্যাকটিস করতেছি। আপনি যেটা বলছেন এটা আমাদের আগেও অনেকবার বলছেন, বুঝাই দিয়েছেন, আমরা বুঝতে পারছি, কিন্তু একই কথা বারবার জিজ্ঞেস করার জন্য সরি, সেটা হচ্ছে যে আমি ফুল প্যাসেজ না পড়লে কোনোভাবে জিসটা ধরতে পারি না। এটা হচ্ছে মেইন প্রবলেমটা হইতেছে। যতই প্র্যাকটিস করি, যখনই পড়তে যাই, আপনি কিছু কিছু কিওয়ার্ড ফাইন্ড আউট করি, কিছুটা বুঝি, কিন্তু কোশ্চেনের সাথে মিলানোর জন্য ফুল প্যারাগ্রাফ না পড়ে আসলে মিলে দিতে পারি না, অ্যান্সার ঠিক করতে পারি না। এই ব্যাপারটা নিয়ে ভুল হয়। আর কনফিউজিং জিনিসগুলোর মধ্যে মানে পার্থক্য তৈরি করার মধ্যে একটু প্রবলেম তৈরি হয়। এই জিনিসটা আসলে কোনোভাবেই, এই যে যখন আপনি করাইতেছিলেন তখন আমি আবার একটু একা একা করার ট্রাই করছি। এইটারই যখন নাম্বার করতেছিলাম তখন আমি দুইটার মধ্যে আউলেই গেছি যে আচ্ছা, এটার অ্যান্সার তে হবে হচ্ছে একটা, আমি দিছি আর একটা। ই নাম্বারটা, আচ্ছা আমি বলি, ই নাম্বারটা আমরা এখন দেখবো, ঠিক আছে। ই নাম্বার আপনার প্রবলেম সলভ করবো। তার আগে বলি যে আপনি যেটা বললেন যে পুরো প্যাসেজ না পড়লে আপনি জিসটা আইডেন্টিফাই করতে পারতেছেন না, এটার জন্য আপনি যেটা করবেন, আপনার পড়ার হ্যাবিটটা চেঞ্জ করেন। আপনি দুইটাই সেন্টেন্স পড়বেন, দুইটা সেন্টেন্স পড়ে আপনি সেই দুইটা সেন্টেন্স থেকে কি বুঝতে পারতেছেন সেটাকে একটা লাইনে নিজে বুঝবেন, ঠিক আছে? এইটা পুরো প্যারাগ্রাফ পড়ার আগে আপনি ছোট ছোট আকারে যান। দুইটা সেন্টেন্স পড়েন, একটা সেন্টেন্স তৈরি করেন, দুইটা সেন্টেন্স পড়েন, একটা সেন্টেন্স তৈরি করেন, এই 4টা সেন্টেন্স মিলায়ে আবার একটা সেন্টেন্স তৈরি করেন। এরপরে আপনি হাফের জিস্ট বের করা বুঝে যাবেন। এবং এই যে ওকে, ডিফারেন্সিয়েটটা যেটা বললেন, যে অপশনের মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে পড়বো, যখন দুইটা অপশন দেখবেন তখন আপনি প্রথমে বাই করার চেষ্টা করবেন যে মেইন সেন্টেন্স কোনটা আর সাপোর্টিং সেন্টেন্স কোনটা, মেইন আইডিয়া কোনটা বলতেছে। এই যে একটু আগে একজন বেনিফিট এবং হচ্ছে ইর কথা বললো না, কি একটা নিয়ে বেনিফিটের কথা বলো, অল্টারনেটিভ ডিভাইস থেকে কিভাবে আলাদা এবং সেটা কোন রিজিয়নে ইউজ করা যায়, এটার যে একটা ব্যাপার ছিল, এই যে আইফোন 15 16 দিয়ে যে বুঝাইলাম। সো দুইটা অপশনের মধ্যে দেখবেন মেইন আইডিয়া কোনটা বলতেছে এবং ওই আইডিয়াটাকে পরের যেটা কনফিউশন হচ্ছে ওটা সাপোর্ট করতেছে কিনা, যেটা মেইন আইডিয়া হবে ওইটা হচ্ছে অ্যান্সার হবে। এটা ছাড়াও আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যখন দুইটার মধ্যে কনফিউশন হবে দুইটা বারবার পড়বেন। আপনার প্যাসেজের সাথে ডিরেক্টলি কানেক্টেড কোনটা আপনি ধরে নেওয়া বাদ দিবেন, ব্রেনকে বলবেন যে আমি কোনোভাবে ধরে নিতে পারবো না, আমার মেইন যেটা সেটাই দরকার। ঠিক আছে, এভাবে আপনি ম্যাচ করার চেষ্টা করবেন। এই দুইটা ওয়েতে ওকে আপু, থ্যাংক ইউ। আইডেন্টিফাই করতে পারবেন। আর মেইন কথা কি জানেন, আইএলটিএস এ 40 আউট অফ 40 কেউ মানে যারা খুব ভালো তারা তো পাবে, বাট খুব কম মানুষ পায়। সো যদি আপনার দুই একটা ভুল যায়, এটা নিয়ে কখনোই ডিমোটিভেট হবেন না, নিজেকে কোনোভাবে ডিমোটিভেট করা যাবে না, কোনোভাবেই না, এটা কখনো করবেন না। আচ্ছা, আমরা একটু ই নাম্বার প্যাসেজে চলে যাই। হ্যাঁ, ই নাম্বার প্যাসেজ কি বলতেছে? অনেকটা সময় হয়ে গেছে, আমি অনেক উল্টাপাল্টা প্যাচাল পারছি না আজকে। আচ্ছা, ই সমস্যা নাম্বার, নাই আপু, অনেক উপকারে দিবে এই উল্টাপাল্টা কথাই। হ্যাঁ ভাইয়া উপকারে তো আপু, দিবে, আপনার বাট উল্টাপাল্টা কথাগুলো প্রত্যেকটা কথাই বেসিক্যালি খুব খুব গুরুত্বপূর্ণ। কাজে দেয়, ভালো লাগে এই কথাগুলো শুনতে, ভালো লাগে কারণ এই কথাগুলো আমাদের সাথেই রিলেটেড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখি ই নাম্বার প্যারাগ্রাফে কি জানি বলেছে। ই কিন্তু নাম্বার মানে প্যারাগ্রাফটাও কিন্তু বড়, তাই না? দেখি আমরা ফার্স্ট দুইটা সেন্টেন্স পড়ে দেখি কি বলে। দ্য ডিভাইস, আচ্ছা ডিভাইসটার কথা বলেছে, এইমড লক্ষ্য করছে, তাই না? আমরা কি এর আগেরটা পড়ছি? হ্যাঁ পড়ছি। আচ্ছা, এইমড জি মানে ম্যাম, কি, কোন একটা লক্ষ্য নিয়ে নামছে, তাই না? এট এ ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স, ইউজার্স এর কথা পাইছি আমরা। ইউজার্স এর সিনোনিমস কি হতে পারে বলেন তো? কাস্টমার, তাই না? যারা ইউজ করবে কাস্টমার, তারাই তো কাস্টমার। কনজিউমার। হ্যাঁ, কাস্টমার, কনজিউমার। সো অ্যাট এ, সরি, সে উদ্দেশ্য করছে, একটা এইম নিয়ে নামছে, একটা উদ্দেশ্য নিয়ে নামছে, অ্যাট এ ওয়াইড ভ্যারাইটি অফ কাস্টমার, বিভিন্ন ধরনের কাস্টমার নিয়ে, ফ্রম হোম ওনার্স,
in the developing world who do not have a constant supply. এখন বলি, এই যে আমরা যে বলি যে আমরা ইনফরমেশন বাদ দিব কিভাবে বা স্কিমিং কিভাবে করব, দেখেন এই যে হাইফেন চিহ্নটা যখন থাকবে, সেমিকলন চিহ্নটা যখন থাকবে, তখন কি এই যে আগের যে কথাটা বলছে, হ্যাঁ, এই কথাটাকেই কি করবে, এরা ব্যাখ্যা করবে, ঠিক আছে। ব্যাখ্যা করি। ভ্যারাইটি অফ ইউজার্স, এই কথাটা আসছে না এখানে, ভ্যারাইটি অফ ইউজার্স, এটাকেই ভ্যারাইটি অফ ইউজার্স কারা, এটাকেই কিন্তু পরের লাইনে ডিফাইন করছে। সো আমাদের মেইন মাথায় কোনটা রাখতে হবে, যে অনেকগুলা কাস্টমার, ভ্যারাইটি অফ ইউজার। হ্যাঁ, অনেকগুলা কাস্টমার বা অনেকগুলা ইউজার্স এটাকে ইউজ করবে, এই এম নিয়ে সে মাঠে নামছে, তাই তো। এখন দেখি ফ্রম হোম ওনার্স ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, ওকে, যারা বাড়ির মালিক আছে ডেভেলপিং কান্ট্রিতে, তারা হু ডু নট হ্যাভ এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ওয়াটার, যাদের কনস্ট্যান্ট ওয়াটার সাপ্লাই নেই, তাদের কথা বলছে। টু পিপল লিভিং অফ দ্য গার্ড ইন রুরাল পার্টস অফ দ্য ইউএস এর যারা একদম গ্রামের সাইডে বাস করে, তারাও এটার ইউজার হতে পারবে। এরপরের লাইনটা পড়ি, দ্য ফার্স্ট কমার্শিয়াল ভার্সন অফ দ্য ডিসলিনেটর আর এক্সপেক্টেড টু বি ইন অপারেশন ইন ইন্ডিয়া আর্লি নেক্সট ইয়ার। আচ্ছা, কমার্শিয়াল ভার্সন যেটা হবে ডিসলিনেটরের, সেটা ফার্স্ট কোথায় করবে, নেক্সট ইয়ারে অপারেশনের জন্য কোথায় লঞ্চ করবে, ইন্ডিয়াতে। আফটার ফিল্ড টেস্ট আর ক্যারিড আউট, ফিল্ড টেস্ট হওয়ার পরে। আচ্ছা, এখানে কি কোথাও বলছে যে কোথায় এটা ফার্স্ট লঞ্চ করবে? আমরা তো অনেকগুলো অপশন এর আগে পড়ছি না, এটা আমাদের মাথায় আসছে না, এর আগে কোথাও পড়ছি যে এটা কোথায় এটার অপারেশন হবে, কোথায় লঞ্চ করবে, কোথায় টেস্ট হবে, এই ধরনের কিন্তু কোনো কিছু আমরা পাইনি। The market for the self-sufficient devices in the developing countries is twofold. এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের দেয় নেই। সো দেখেন, আমরা যদি এই এতটুকু পড়ি, আমরা কিন্তু আমাদের যে অ্যান্সারটা সেটা অলরেডি পেয়ে যাচ্ছি। বাকি ইনফরমেশন গুলো কিন্তু সাপোর্টিভ, এই যে কোথায় কোথায় এটা ইউজ করতে পারবে সেটা আগে বলে দিছে, ওরা মেইন কথা বলে দিছে। তারপরে তারা কোথায় লঞ্চ করবে, কোথায় টেস্ট করবে, এই ধরনের ইনফরমেশন, কোন ধরনের ইনকাম, যদি আমি আরো পড়ি তাও কিন্তু ওই কাস্টমারটাকেই সেগমেন্ট করতেছে, অন্য কোনো ইনফরমেশন দিচ্ছে না। দেখেন, দোজ হু ক্যান নট অ্যাফোর্ড দ্য মানি ফর দ্য ডিভাইস আউটরাইট অ্যান্ড পে থ্রু মাইক্রোফাইন্যান্স, যারা ওই ডিভাইসটা কিনতে পারবে না তাদেরকে কি দিবে, ক্ষুদ্র ঋণ দিবে, মাইক্রোফাইন্যান্স প্রোভাইড করবে। অ্যান্ড মিডল ইনকাম হোমস দ্যাট ক্যান লিজ দেয়ার ওন ইকুইপমেন্ট, এবং যাদের মধ্য ইনকাম আছে তাদের যে নিজের যে ইকুইপমেন্ট আছে তারা ওটাকে কি করতে পারবে, লিজ দিতে পারবে বা লিজ নিতে পারবে, এই ধরনের কথা। সো ওই যে ডিফারেন্ট কাস্টমার সেগমেন্ট, ওইটাকেই কিন্তু। সামনে আপু আপনার মাইকটা একটু অফ করে দেন, অনেক ডিস্টারবেন্স আসতেছে। আচ্ছা, সবাই একটু মাইক্রোফোনটা একটু খেয়াল রাখবেন। সবাই একটু মিউট করে নিলে আপুর কথা। আচ্ছা, এখান থেকে আমরা অতটুকু পড়ছি, আমাদের বাকি যে আমি যে বললাম যে শেষের দিকে আর একটা লাইন পড়তে, যদি আপনার কাছে মনে হয় যে না আমার ইনফরমেশন আমার ফুলফিল হচ্ছে না, আমি লাস্টের দিক থেকে একটা পড়ে দেখি। লাস্টের দিকের প্যারাগ্রাফ গুলো সলভ করার একটা সব থেকে ইউজফুল টিপস হচ্ছে যে আপনার ওই কোশ্চেন গুলো, অপশন গুলো আপনার মাথায় থাকবে, হ্যাঁ, যার জন্য আপনি ইজিলি 2-3 লাইন পড়ে অ্যান্সারটা আইডেন্টিফাই করতে পারবেন। তো লাস্টের এটা কি বলছে? Okay, Johnson says, in the developed world, it is aimed at the niche markets where tap water is unavailable for camping, on boats, or for military, for insurance. So Johnson কি বলেছে, ডেভেলপড ওয়ার্ল্ড যেগুলো আছে, উন্নত কান্ট্রি যেগুলো আছে, ইট ইজ এইমড, এটার উদ্দেশ্য হচ্ছে মার্কেট ওয়ার ট্যাপ ওয়াটার ইজ আনঅ্যাভেলেবল। সো ডেভেলপড কান্ট্রিতে তো অলরেডি পিওর ওয়াটার, যেটা খাবার পানি যেটা বিশুদ্ধ, সেটা অলরেডি পাওয়া যায়। তো ডেভেলপড কান্ট্রি গুলোতে সে মার্কেট কিভাবে করবে, সেখানে কোন কাস্টমারকে সে ফোকাস করবে, সেখানে সে ফোকাস করবে যেখানে ট্যাপ ওয়াটারটা পাওয়া যায় না। ট্যাপ ওয়াটারটা, এই যে হাইফেন দেওয়া মানে ওই ট্যাপ ওয়াটারটা পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় না এটাকেই ওরা বর্ণনা করবে, ঠিক আছে। ফর ক্যাম্পিং, অন বোটস, বিভিন্ন ধরনের ক্যাম্পিং করে সেখানে ট্যাপ ওয়াটার না থাকতে পারে, বোটে যখন কোথাও যাচ্ছে সেটাতে থাকতে পারে। ফর দ্য মিলিটারি বিভিন্ন ধরনের মিশনে যায়, সেই জায়গাগুলোতে ট্যাপ ওয়াটার থাকে না বা পানির স্বল্পতা থাকতে পারে সেই জায়গাতে। সো পুরাটা মিলে আমার একটা যদি আমি কিওয়ার্ড বলি, সেটা কি হবে বলেন তো কেউ একজন, যে একটা ওয়ার্ড ভ্যারাইটি অফ ইউজার। কাস্টমারের কথা বলবো। হ্যাঁ, ভেরি গুড। the range of potential customer.
হ্যাঁ, The answer ওই is 4. একটা ওয়ার্ড কাস্টমার অর Answer ইউজার 4. যেটা নিয়ে বারবার বলা হচ্ছে, যেটাকে সাপোর্ট করে বারবার বলা Answer হচ্ছে। 4 আপু। তারা 4 হবে, অ্যান্সার 4 হবে। টেক্সটটা ইউজ করছে। হ্যাঁ, এখন আমাকে বলেন 4 নিয়ে যাদের যাদের কনফিউশন তারা আমাকে মেসেজ দেন, যাদের 4 বাদে অন্য কিছু মনে হচ্ছে তারা আমাকে মেসেজ দেন। যাদের 4 হয়েছে থ্যাংক ইউ সো মাচ, আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন না তারা দেন, তাদের আমি কনফিউশনটা দূর করে দেই। আচ্ছা, এতদিন কে কে আগে কোশ্চেন পড়ে পরে প্যারাগ্রাফ পড়ছেন বলেন তো, যারা বাসায় প্র্যাকটিস করছেন? আপু আমি আপু আমি করেছিলাম। এই জন্য আমি কিচ্ছু করছি আপু। বুঝতাম না, একদম জিরো ছিলাম, আমার মাথাতেই ঢুকতো না এই জিনিসটা। আচ্ছা, যারা করছেন তারা অন্যান্যগুলোর আমার মতো রেখেছেন এটাও বলে। মনে করছেন আমি যে প্যারা আগে ম্যাচিং কোশ্চেন পড়ে তারপরে করতে হবে। আপু আমার হতো যে দুইটা প্যাসেজ পরে পরে সবকিছু মনে হতো যে মাথার উপর দিয়ে চলে গেছে, মানে পুরো ফুল টেস্ট দেওয়ার পসিবল ছিল না। আগে কোশ্চেন পড়লে পরে এরকম কনফিউশন অ্যারাইজ হয়। আর আহ, এই প্যাসেজটা যদি আগে পড়তে পারেন দেখবেন যে অনেকটা, হ্যাঁ, লিস্ট অফ হেডিংস কঠিন আমি বলবো না, লিস্ট অফ হেডিং ইজি, আপনারা ওই যে 7টা আছে 7টাই পারবেন, একটা মিস হোক, হ্যাঁ, ইটস নর্মাল, আমারও মিস হয়েছে। সো একটা মিস হোক, 2টা মিস হোক, বাট আমার যেন ম্যাক্সিমাম নাম্বার আমার হাতে থাকে, যাতে আমি 7+ পাইতে পারি। ঠিক আছে, এতটুকু মার্কস তো আমার হাতে থাকতে হবে। তো সেই ইটা যেন থাকে, এটাতে একটা দুইটা ভুল গেলে কেউ ডিমোটিভেট হবেন না, হ্যাঁ, ডিমোটিভেট হওয়ার কিছু নাই। আচ্ছা, আমরা এখন F নাম্বারে যাই। আমাকে কেউ মেসেজ দিয়েছে, আপু একটা ভুল গেলে এটার সাথে আরেকটা ভুল যাই আপু। কনফিউশন তৈরি হয়, হ্যাঁ। হ্যাঁ, দুইটা কনফিউজড হয়ে দুইটা ভুল হয়। হ্যাঁ, এমডি কালিমুল্লাহ চৌধুরী ভাইয়া, আপনি মেসেজ দিয়েছেন আমি কি বুঝবো, আমি বুঝলাম না আসলে। আপনার কি কনফিউশন আছে এই অথবা জন্য? কনফিউজড। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন নেক্সট প্যারাগ্রাফটা পড়ে দেখি। ও, আগে কোশ্চেন পড়তাম, ওহ সরি সরি ভাইয়া, ঠিক আছে। আগে প্যাসেজ পড়ে এরপর থেকে একটু আগে প্যাসেজ পড়ে দেন সলভ করে দেখেন, আমার মনে হয় যে প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। আচ্ছা, F নাম্বার প্যারাগ্রাফ কি বলছে দেখি। প্রাইসেস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু হোয়ার ইট ইজ বট, মানে কি প্রাইসটা ভ্যারি করবে, দামটা কি করবে, ভ্যারি করবে, কি কি Very হিসেবে good. ভ্যারি নির্ভর করবে করবে, এটা কোথায় থেকে আনা এটা কোথা কোথায় থেকে আনা আনা হয়েছে। হয়েছে বা কোথা থেকে কেনা হয়েছে সেটা অনুযায়ী প্রাইসটা ভ্যারি করবে। ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, উন্নয়নশীল যে কান্ট্রিগুলো আছে, দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল এইড অর্গানাইজেশনস ক্যান নেগোশিয়েট। কোন ডিল এইড মানে কি সাহায্য না, ত্রাণ বা এই সাহায্য। এই ধরনের বুঝি। অর্গানাইজেশন ক্যান নেগোটিয়েট, কোন ধরনের এইড বা কোন ধরনের ফান্ড দিয়ে অর্গানাইজেশন নেগোশিয়েট করতে পারবে। তার মানে কি ডেভেলপিং কান্ট্রিতে ওরা নেগোসিয়েশনে যাবে, তাই না? ইন ডেভেলপড কান্ট্রিজ, উন্নত দেশগুলোতে কি করবে, ইট ইজ লাইকলি টু কাম ইন অ্যান $1,000 এ ইউনিট সেট, মানে কি দেখেন, ডেভেলপিং কান্ট্রিতে তারা নেগোশিয়েট করবে, ডেভেলপড কান্ট্রিতে কিন্তু তারা প্রাইস ট্যাগ বেঁধে দিয়েছে $1,000, ওরা কিন্তু ডেভেলপড কান্ট্রিতে কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে যাচ্ছে না। উই আর এ ভেঞ্চার উইথ এ সোশ্যাল মিশন, এই যে দেখেন এতটুকুতে ফোকাস করেন, তারা কিসের উপর ভিত্তি করে আসছে বলেন, সোশ্যাল, সামাজিক একটা সামাজিক মিশন নিয়ে আসছে। তাদের মেইন উদ্দেশ্যটা কিন্তু বিজনেস না, বুঝেন, মেইন এটা কি সোশ্যাল একটা মিশন, সামাজিক একটা দায়বদ্ধতা থেকে আসছে না ওরা, এইটা বলতেছে। এখন এতটুকু পরে যদি আপনি প্যাসেজে যান আপনি পেয়ে যাবেন, এতটুকু পরে প্যাসেজ যান, আগে মিলানোর চেষ্টা করবেন কোনটার কারণে অ্যান্সারটা আমার হবে Profit না। is not primary goal. প্রাইমারি গোল। গুড, প্রফিট নট প্রাইমারি গোল। প্রাইমারি গোল। ভেরি 8 গুড। নাম্বার ম্যাম। এখন এটা নিয়ে কার কার কনফিউশন আছে বলেন, কোন অপশনের সাথে কনফিউশন আছে তারা একটু মেসেজ দেন, আমি তাদেরকে ই করবো। আচ্ছা, ডিভাইস
এটাতে ডিভাইস ইউজ করার কথা, এই যে এটাই বললাম যে মেইন সেন্টেন্স এবং সাপোর্টিভ, মেইন আইডিয়া এবং সাপোর্টিভ যে ইনফরমেশন, এটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। হ্যাঁ, ডিভাইসের কথা বলেছে, বাট ওরা মেইন প্রথমের পয়েন্টটা কি দিয়েছে? প্রাইস উইল বি ভ্যারি, দামটা ভ্যারি করবে। উন্নত দেশে সবাই একটু মিউট করে পড়েন প্লিজ। হ্যাঁ, সবাইকে বললাম একটু মিউট করে পড়তে, মানে ওনাদের আপুদের ভাইয়াদের সাউন্ডের কারণে আপনার কথাটা বুঝতে সমস্যা হয় অনেক। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে ওকে ওকে, সরি। আচ্ছা, এখন মিউট করে দিয়েছি। আমি এটাই বলছিলাম যে মেইন আইডিয়া এবং সাপোর্টিভ ইনফরমেশন গুলোর মধ্যে আমাদের একটু, আচ্ছা গোবিন্দ ভাই, আমি আপনার কোশ্চেন নিব একটু একটু। সাপোর্টিভ ইনফরমেশনের মধ্যে আমাদের একটু পার্থক্যটা বুঝতে হবে। প্রথমে কি বলেছে? প্রাইস নিয়ে কথা বলেছে, দামটা ভ্যারি করবে। বুঝছেন? দামটা কোথায় ভ্যারি করবে? ডেভেলপিং কান্ট্রিতে ওরা নেগোসিয়েশনে যাবে, দামাদামি করবে। ডেভেলপ কান্ট্রিতে আমি কোনো দামাদামি করবো না ভাই। ইউএস এর সাথে আমার কোনো কোনো দামাদামি নেই, ওদের অনেক টাকা, ওরা কিনতে পারবে। বাট আমি যদি এটা ভিয়েতনামে দেই, ভিয়েতনামের সাথে আমি নেগোসিয়েশনে যাব, এশিয়ান কান্ট্রিগুলোর সাথে নেগোসিয়েশনে যাই, কারণ এদের পারচেজিং পাওয়ার ইউএস এর মতো থাকবে না, তাই না? এগুলো হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। সো তারপরে কি বলছে, কেন সে এটা করবে? প্রাইস ভ্যারি কেন করবে আমাকে বলেন। আমি তো ইউএসএ তে যদি $1000 দিতে পারি, আমি বিজনেস করতেছি, ইউএসএ তে যদি আমি $1000 দিতে পারি, আমি বাংলাদেশেও $1000 বিক্রি করব। আমার তো নেগোসিয়েশনের দরকার নেই। বাট আমি কেন করতেছি? আমার রিজনটা কি? মেইন রিজনটা কি? কারণ আমি এই ভেঞ্চারটা নিয়ে আসছি একটা সোশ্যাল মিশনে। আমার মেইন উদ্দেশ্য বিজনেস না। যদি আমার মেইন উদ্দেশ্য বিজনেস হয়, আমি উন্নয়নশীল দেশের দিকে যাবই না, আমি বাংলাদেশে বিক্রি করব না, আমি অন্য জায়গায় বিক্রি করব। অথবা আমি এই দেশেও একটা প্রাইস ট্যাগ বেঁধে দিব, আমি কোনো নেগোসিয়েশনে যাব না। এই কথাটা আমি তখন নিয়ে আসবই না, সাহায্যর কথাটা আমি তখন নিয়ে আসবই না। এই যে উই আর এ ভেঞ্চার উইথ এ সোশ্যাল মিশন, আমরা একটা সোশ্যাল মিশন নিয়ে আসছি, এই জন্যই আমরা এই নেগোসিয়েশনের জিনিসটা রাখতেছি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন হচ্ছে গোবিন্দ ভাই হচ্ছে হ্যান্ড রেজ করেছিলেন, ভাইয়া কিছু বলবেন? ম্যাম, মানে কোশ্চেন রিলেটেড কোনো প্রশ্ন নাই, মানে ক্লাস রিলেটেড প্রশ্নটা ছিল যে আমার সিনিয়র এবং বড় ভাইয়া আপুদের কাছে, যে ওনারা যখন আনসারটা বের করে নেয় তো ওইটার সাথে সাথে যাতে না বলে, কারণ আচ্ছা আচ্ছা যেমন আমি অনেক দুর্বল, তো আমার আনসার বের করতে একটু সময় লাগে। ওনারা আচ্ছা, যখন আনসারটা বলে ফেলে তখন দেখা যায় যে আসলে আমার কোন জায়গায় কনফিউজ হচ্ছে সেটা ধরাটা একটু মুশকিল হয়ে যায়। ওকে, ঠিক আছে। সবাই একটু ফলো করবে, আই হোপ। থ্যাংক ইউ গোবিন্দ ভাই। আচ্ছা, নীলিমা রয় আপু বলেন। আপু, আপনি একটা সেমিকোলন আর হাইফেন নিয়ে একটা কথা বলেছিলেন, আমি ওই জায়গাটা একটু স্কিপ করে গেছি। আচ্ছা, সেমিকোলন আর হাইফেনটা হচ্ছে এরকম, এই যে দেখেন আমি এখানে দেখাই, আগের যে ইটা আছে, এটা হচ্ছে নাম্বার প্যারাগ্রাফে দেখেন লাস্টের লাইনটা, আমি এখানে স্ক্রিনেও যদি দেখেন আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি বা করে হাইলাইট করে দিচ্ছি। এখানে বলতেছে যে ট্যাপ ওয়াটার ইজ আনঅ্যাভেলেবল, একটা কথা আছে না, এই যে দেখেন, ওয়্যার ট্যাপ ওয়াটার ইজ আনঅ্যাভেলেবল, এটার বাংলা হচ্ছে যেখানে ট্যাপ ওয়াটারটা পাওয়া যায় না। এরপরে একটা হাইফেন দেওয়া আছে না? যখন এরকম কোনো ইনফরমেশনের পরে হাইফেন অথবা সেমিকোলন দেওয়া থাকবে, দ্যাট মিনস এই কথাটাকে ওরা আবার ব্যাখ্যা করবে যে যেখানে ট্যাপের পানিটা পাওয়া যায় না, কোথায় কোথায় পাওয়া যায় না। এর পরের লাইনে ওরা এটাই বলবে যে কোথায় পাওয়া যায় না। বা এর আগে একটা ছিল যে ওয়াটার স্ট্রেস, একটা ওয়ার্ড ছিল, তারপরে হাইফেন দিয়ে বলা ছিল যে যেখানে ডিমান্ডটা বেশি থাকবে, পানির সাপ্লাইটা কম থাকবে, সেটাকে বলতেছে ওয়াটার স্ট্রেস। তো এরকম কিছু ওয়ার্ড থাকে বা এরকম কিছু ইনফরমেশন থাকে যেটাকে ব্যাখ্যা করার জন্য ওরা হাইফেনটা ইউজ করে। হাইফেনের পরে সাধারণত ওই জিনিসটারই ব্যাখ্যা থাকে, এইটাই। ঠিক আছে জি, নীলিমা রয় ক্লিয়ার আপু, আপু। বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার থ্যাংক আপু। ইউ। মারুফ আহমেদ ভাইয়া, হ্যাঁ বলেন। আপু, ওই যে প্যাসেজ গুলি সব পড়ার পরে অ্যান্সারের টাইমে আর কি লেখার সময় প্যাসেজ গুলি এলোমেলো হয়ে যায় আর কি, যে কোনটা কেমনে বসাবো ভুলে যায় আর কি। প্যাসেজ গুলো পড়ার পরে প্যাসেজ গুলো আপনি একটা একটা করে সলভ করেন না ভাইয়া?
না, আমি সবগুলো একসাথে পড়ে তারপর আর কি এটা কোশ্চেনে করবেন না, যাই। এটা করবেন না ভাইয়া, সলভ কখনো একসাথে পড়বেন না। আপনি একটা জিনিস ধরেন, এখানে অনেকগুলো কিওয়ার্ডের ব্যাপার আছে, হ্যাঁ, আপনি যখন সবগুলো একসাথে পড়বেন তখন কিন্তু আপনি অলরেডি কনফিউজড হয়ে যাবেন, অনেক ইনফরমেশন নিয়ে আপনি যাচ্ছেন, দরকার নাই, আপনি একটা একটা করে সলভ করেন। আপনি প্রথমে তো কোশ্চেন পড়বেন না, একটা প্যারাগ্রাফ পড়বেন, প্যারাগ্রাফ পড়ার পরে আপনি ওটা থেকে মেইন আইডিয়াটা বের করবেন, হ্যাঁ, বের করে মেইন আইডিয়াটা যখন আপনি পেয়ে যাবেন তার মানে কি আপনি একটা হেডিং অলরেডি নিজে নিজে তৈরি করে ফেলছেন। তারপরে আপনি এলিমিনেট করবেন, আপনি লিস্ট অফ হেডিং এ যে ম্যাচিং করবেন ওখানে যে এলিমিনেট করবেন, এটা কি আমার অ্যান্সার, আমি যেটা প্যারাগ্রাফ পড়ছি এই ইনফরমেশনের হেডিংটা কি এটা আমি দিতে পারবো, যদি মনে হয় পারবো না ওইটা বাদ, আগে বাদ দিবেন। তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এইটা আমি যে প্যারাগ্রাফটা পড়ছি এটার সাথে যায়, ওকে ফাইন, এটা আমি পাইছি, তারপরে যদি আপনার অপশন থাকে সেটাও একটু পড়ে দেখবেন। যতক্ষণ না আপনি এক্সাক্ট ইনফরমেশন পাচ্ছেন ততক্ষণ আপনি ম্যাচিং করতে থাকবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এলোমেলো হওয়ার মেইন আরেকটা রিজন হচ্ছে ধরে নেওয়া, ঠিক আছে, অ্যান্সার ধরে নেওয়া, এটার মানে এটা এটা বোঝাচ্ছে বা এটা হতে পারে এরকম ধরে নেবেন না, ইনফরমেশন যেটা ম্যাচ করবে সেটাই অ্যান্সার হবে। আমরা কল্পনায় যতই কিছু মনে করি না কেন এটা হওয়া উচিত, এটা হতে পারে, এটা কখনোই অ্যান্সার হয় না, ঠিক আছে। ঠিক একটা আছে একটা আপু, করে সলভ করবেন ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, আমাদের লাস্ট যেটা আছে সেটা একটু পড়ে দেখি, এটা কি বলছে দেখি। The company itself is based at Imperial College London. ওকে, এই কোম্পানিটাই হচ্ছে বেসড কিসের উপরে, একটা কলেজের উপরে, লন্ডনে, যেটা অবস্থিত লন্ডনে। অলদো, যদিও, জেনসন ইটস চিফ এক্সিকিউটিভ, যদিও জনসন হচ্ছে এইটার চিফ এক্সিকিউটিভ, বাট এই কোম্পানিটা নিজেই হচ্ছে কিসের ইতে আছে, বেসড কিসের উপরে, ইম্পেরিয়াল কলেজ লন্ডনে। স্টিল লিভস ইন দ্য ইউএই। আচ্ছা, জনসন যদিও এটা চিফ এক্সিকিউটিভ, কোম্পানিটা কোথায়, লন্ডনে, কিন্তু জনসন কোথায় থাকে, ইউনাইটেড আরব আমিরাতে। ইট হ্যাজ রেইজড, আচ্ছা একটা অ্যামাউন্ট দেওয়া আছে, 3,40,000 ইউরো ফান্ড ইন ফান্ডিং সোফার। এটা রেইজ করেছে, কত ফান্ডিং রেইজ করেছে, 3,40,000 চল্লিশ ইউরো হাজার পাউন্ড ফান্ড ইউরো। তারা রেইজ করেছে, মানে কি সোফার পেয়েছে, তাই অনেক না? বেশি, হ্যাঁ, অনেক বেশি। এটা পেয়েছে উইদিন 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে। হি সেজ, সে বলছে, দ্য কোম্পানি এইমস টু বি সেলিং, কোম্পানি লক্ষ্য রেখেছে বা এইম করেছে, উদ্দেশ্য করেছে, সেল করবে কি 1,000 ইউনিট এ মান্থ, 1,000 ইউনিটস এ মান্থ, এক মাসে 1,000 ইউনিট সেল করবে। এখনো কিন্তু করে নাই, মাথায় রাখেন, এটা কিন্তু কনফিউজিং। প্রথমত তারা ফান্ড রেইজ করছে, এখন ইট হ্যাজ রেইজড মানে কি অলরেডি করে ফেলেছে, বাট সেল কিন্তু এখনো করে নাই, সেল কিন্তু এইম করেছে, ভালো করে আইডেন্টিফাই করেন, এখনো সেল করেননি। কোম্পানি এইমস মানে কি লক্ষ্য স্থির করছে বা উদ্দেশ্য করছে, সেলিং 1,000 ইউনিটস এ মান্থ, এক মাসে 1,000 ইউনিট তারা কি করবে, সেল করবে, বিক্রি মেইনলি ইন করবে। দা হিউম্যানিটেরিয়ান ফিল্ড, মানুষের যে সেবা করে সেই ফিল্ডে তারা কি করবে, সেল করবে। আচ্ছা, দে আর এক্সপেক্টেড টু বি সোল্ড, তারা এক্সপেক্ট করতেছে বিক্রি করার, ইন এরিয়াস, কিছু কিছু জায়গায়, কি সাসেস অস্ট্রেলিয়া, এটা আমার দরকার আছে, তারা কোন কোন জায়গায় বিক্রি করার এইম করছে, এটা কি আমার কোনো অপশনে আছে যে কোথায় কোথায় তারা এইম নাই। করছে? আমার অপশনে কি এখন বাঁচে দেখেন, এই এখান থেকে একটা ওয়ার্ড নেন যেটা অলরেডি ওরা করে ফেলছে এবং যেটা ওরা করতে চাচ্ছে। যেটা করে ফেলছে সেটা কি করে ফেলছে, ফান্ড রেইজ করে, ফান্ড রেইজ করে ফেলছে। ফাইনান্স ফান্ড রেডি করছে। হ্যাঁ, ফান্ড রেডি করছে, কিসের জন্য, তারা প্রোডাকশনে যাবে। এতক্ষণ যে আমরা পড়লাম, কোথাও কি দিচ্ছে যে প্রোডাকশনে গেছে, ফান্ড রেইজ হয়েছে, প্রোডাকশনে যাবে, এখনো যায় নাই, তার মানে কেবল কি হয়েছে, ওদের ফান্ড রেইজ হয়েছে এবং এইম করছে যে এত ইউনিট ওরা সেল করবে। এখন আপনারা অপশনে যান, যে যাদের যাদের দুইটা আসে আসে তারা আমাকে মেসেজ করেন, দেখি। আপু যদিও বুঝতেছি কোনটা হবো, কিন্তু আরেকটু একটু ঝামেলা ফাইন্যান্স ফর করতেছি। প্রোডাকশন। আচ্ছা, আমরা যাদের আসলে দুইটা answer দুইটা আছে, দিই, যেহেতু গোবিন্দ ভাইয়া না করছে অ্যান্সার দিতে, আমরা অ্যান্সার না দিয়ে সবাই হ্যাঁ চ্যাট একটু ইউজ চুপ করে থাকি, যাদের আমাকে মেসেজ দেন, যাদের দুইটা দুইটা হচ্ছে, যে দুইটার মধ্যে কনফিউশন আছে তারা আমাকে একটু মেসেজ দেন, হ্যাঁ, আমি তাদের মেসেজগুলো একটু দেখি।
যারা বুঝতে পেরেছেন তারা তো বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেননি তারা আমাকে একটু মেসেজ করেন। ম্যাম কোশ্চেন গুলো একটু যদি বের করে দিতেন। কোশ্চেন গুলো বের করে দিব, আমি বুঝতে পারি নাই, সরি। ম্যাম কোশ্চেনের স্লাইডটা যদি দেখাইতেন কোশ্চেন উনি ও স্লাইডটা হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ, একটু সরি দেখেন সরি, আমার কাছে কোশ্চেনের স্লাইড, সরি। এই যে কোশ্চেনের স্লাইড, যে কয়টা রিমেইনিং আছে সেই কয়টা থেকে আইডেন্টিফাই করেন, যেগুলো কাটা সেগুলো অলরেডি আমরা পেয়েছি, ঠিক আছে। আমি বলি কোনটা কোনটা রিমেইনিং আছে। গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, যেটা আমাদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ কি বলেন তো, আমরা অলরেডি ফান্ড ফাইন্যান্স বা কালেক্ট একটা করছি। ফান্ড নিয়ে কথাবার্তা পেয়েছি। অ্যান্ড আনএক্সপেক্টেড বেনিফিট, বেনিফিট নিয়ে কোনো কথা বলছে এখানে? বেনিফিট নিয়ে বলে নাই। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, আচ্ছা এখানে কি ডিফিকাল্টিস, এইটা নিয়ে কনফিউশন হতে পারে। এই যে আমি বারবার বলতেছি যে দুইটার মধ্যে কম্পেয়ার করবেন কোনটা মেইন কোনটা সাপোর্টিভ। দেখেন, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, প্রোডাকশনের জন্য ফাইন্যান্স পেয়ে গেছে, গেটিং পেয়ে গেছে ফাইন্যান্স, ওখানে আমরা পড়েছি যে ফান্ড হ্যাজ রেজড অলরেডি হয়ে গেছে, তাই না? আর ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, একবারও কি কোথাও বলছে যে প্রোডাকশন ডিফিকাল্টিস হয়েছে যেটা ওভারকাম করছে? এখনো তো প্রোডাকশনে ওরা যায়ই নাই। ওরা এইম করছে 1000 ইউনিট ওরা বিক্রি করবে পার মান্থ, কিন্তু প্রোডাকশনে কি গেছে? বলেছে যে আমি প্রোডাকশনে গেছি, সেল করেছি, এই ডিফিকাল্টিস হয়েছে, ওভারকাম করেছি? এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন। আমার এটা ধরে নিয়েন না, এটা ধরে নেওয়ার জিনিস না, ধরে নেওয়ার খেলা খেলা না, এটা হচ্ছে এক্সাক্ট ইনফরমেশনের খেলা। দুইটার সাথে কম্পেয়ার করেন যে কোথাও কি আমার প্রোডাকশন ডিফিকাল্টিস কথাটা আছে কিনা। আমরা যে পুরো প্যাসেজটা পড়েছি কোথাও কি বলেছে প্রোডাকশনে ডিফিকাল্টিস ফেস করছে? এইটা আগে নিয়ে আসার চেষ্টা করেন। ওরা কখনোই, দেখেন এখানে আপনার কেন মনে হচ্ছে প্রোডাকশন ডিফিকাল্টিস, কারণ হচ্ছে ওরা প্রোডাকশনের একটা কথা বলেছে, হ্যাঁ, এখানে ফান্ডিং এর কথাটাকে কি ফাইন্যান্স হিসেবে নিয়ে এসছে। আইটস এর রিডিং এ ওরা সিনোনিমস ইউজ করবে, যখনই দেখবেন সরি এক্সাক্ট ওয়ার্ড দিছে তখনই ওটা হচ্ছে ট্র্যাপ, সরি। ওইটা হচ্ছে ট্র্যাপ, আপনাকে ফাঁসানোর জন্য, ঠিক আছে। এখন কারো কোনো প্রবলেম আছে নাকি আমাকে একটু বলেন। ওভারঅল এই যে আজকে যেটা পড়াইলাম এটা নিয়ে, এরপরে আমি অন্যান্য কোশ্চেন অ্যান্সার নিব, যারা খুব রিসেন্ট পরীক্ষা দিবেন তাদেরও প্রবলেম সলভ করব। এখন আজকের বিষয়বস্তু নিয়ে যা যা পড়ানো হলো এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাবেন। জি আপু, আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ ইভান ভাইয়া প্লিজ। হ্যাঁ আপু, ওই যে এর আগে একটা প্রশ্ন পড়লেন না আপনি, সম্ভবত নাম্বারে, হ্যাঁ যেটা সোশ্যাল সোশ্যাল মিশন একটা, না এটা কোনটা জানি, সোশ্যাল মিশন, হ্যাঁ 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 সোশ্যাল মিশন, বলেন। এটা কোনটা জানি আপু, আমি তো এখন খুঁজে পাচ্ছি না। এফ নাম্বার আপু, এফ এফ নাম্বার, এফ নাম্বার। নাম্বার, এফ নাম্বার, হ্যাঁ এফ নাম্বার প্যারাগ্রাফ 19 নাম্বার কোশ্চেন। সোশ্যাল মিশন পর্যন্ত পড়ে আমরা যেমন বুঝে গেলাম যে এটার অপশনটা ওখানে আছে, তা আমরা হ্যাঁ তো অপশনটা আগে পড়তেছি না, তাহলে আমি কিভাবে বুঝে গেলাম? আচ্ছা, অপশনটা আগে পড়তেছি যে কারণ হচ্ছে এখানে বলি, এখানে প্রাইস নিয়ে একটা কথা বলেছে, যে প্রাইসটা ভ্যারি করবে এবং প্রাইসটা কেন ভ্যারি করবে এইটার রিজন হিসেবে এটা দিচ্ছে। এতটুকু যখন আমরা পড়তেছি আমরা একটা ইনফরমেশন অলরেডি পাচ্ছি না। এবং আপনি যখন এফ নাম্বার কোশ্চেন, মানে আপনি যখন 18 নাম্বার কোশ্চেন সলভ করবেন, তার মানে সরি 18 না 19 নাম্বার কোশ্চেন সলভ করবেন, তার মানে কি অপশনগুলো কিন্তু মোটামুটি আপনার মুখস্থ হয়ে যাবে এতটুকু সময়ের মধ্যে, যে আমার অপশনের মধ্যে কি কি ইনফরমেশন আছে। সো এই জায়গায় দেখেন, প্রফিট নট দ্য প্রাইমারি গোল, এটা কিন্তু একটা অপশন আছে এবং অনেকগুলো অপশন, তখন আপনার কি হবে, ইরিজ হয়ে যাবে, কারণ আপনি অনেকগুলো অপশন নিয়ে নিবেন আপনার আগের কোশ্চেন গুলোর জন্য। সো বাকিটুকু আপনি যখন করেন
আপনার যদি মনে হয় যে আমার ইনফরমেশন ফুলফিল হয়নি, আপনি বাকিটুকু পড়তে পারেন, যেটা আননেসেসারি। হ্যাঁ, আমি ইনফরমেশন পেয়ে গেছি, আমার একটা অপশনের সাথে ম্যাচ করছে, ডিরেক্ট ম্যাচ করছে, তো তখন আমি তো ইনফরমেশনটা নিয়েই নিতে পারি। আমার তো দরকার নাই রিমেইনিং কি আছে পড়ার। আপনি যদি লাস্ট বুঝতে পারছি। লাইনটাও পড়েন, আপনি যদি ইভান ভাই আপনি যদি লাস্ট লাইনটাও পড়েন, তারপরেও কিন্তু আপনি একটা ইনফরমেশনই পাবেন। দেখেন এখানে বলছে উই ডু রিয়েলাইজ, আমরা কি করেছি, রিয়েলাইজ করেছি কি, দ্যাট টু বি এ ভায়াবল কোম্পানি দেয়ার ইজ এ বটম লাইন টু কিপ ইন মাইন্ড। যদিও এটা একটা কোম্পানি, সেখানে একটা বটম লাইন আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা কি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। ঠিক আছে, আপনি যদি পরেরটা পড়েন জি, ওই একই মিনিংই দাঁড়াবে। বুঝতে আচ্ছা পারছি। আপু, মানে আমার কোশ্চেনটা হচ্ছে কি আপু, ওই যে মানে আমরা যেটা করি, আমাদের যে মানে আমাদের স্টুডেন্টদের যে প্রবলেম হয়, এটা হচ্ছে যে আমরা পুরোটা পড়ে ফেলি, পুরোটা পড়ার কারণে আমাদের টাইম কাভার হয় না, বুঝছেন? পুরোটা পড়বেন আপনার না সাথে ভাইয়া। তো ডিফারেন্স এতটুকুই। ডিফারেন্সটা হচ্ছে এতটুকুই, আর কোনো ডিফারেন্স নাই আর কি। এইটাই, পুরোটা পড়া যাবে না ভাইয়া। আমাদেরকে অবশ্যই, যখন আপনি দেখবেন বড় প্যাসেজ, ছোট প্যাসেজের ক্ষেত্রে, প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনি পড়েন, যখন বড় প্যারাগ্রাফ হবে ফার্স্ট 3 থেকে 4 লাইন পড়বেন। যদি ওটার মধ্যে আপনার মনে হয় ইনফরমেশন আমি পুরোটা পাচ্ছি না, দেন লাস্টের 2টা লাইন পড়বেন। এটার মধ্যে আপনার অ্যান্সার থাকবে। একজন বলছে যে হোয়াট অ্যাবাউট, আচ্ছা আমি মেসেজটা একটু নিয়ে নিই। হোয়াট অ্যাবাউট 2, 7 and 9? ওকে, শ্যামল চন্দ্র সরকার। ভাইয়া এখানে হচ্ছে আমার কোশ্চেন আছে 7টা, অপশন আছে 10টা, সো 3টে এখান থেকে বাদ যাবে, এই 3টা আমার আসবে না। এই 3টে অপশন ওরা এক্সট্রা ভাবে দেয়, কারণ হচ্ছে যাতে করে আপনাকে একটু কনফিউজ করতে পারে ওরা। হ্যাঁ, ওরা হেডিং ম্যাচিং এ অলওয়েজ 2 থেকে 3টা এক্সট্রা ইনফরমেশন দেয়। শুধু হেডিং ম্যাচিং এ না, লিস্ট অফ নেমস যখন আসবে তখনও দেখবেন যে ওই এর সাথে 2-1টা ওরা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখে। হ্যাঁ, এটা আপনাকে কনফিউজ করার জন্য, অন্য কোনো কারণ নেই। আচ্ছা, এখন কে কে হ্যান্ড রেজ করেছেন একটু দেখি। কেউ করে নাই? কারো কি কোনো কোশ্চেন নেই তার মানে? এখন আমাকে একটু হ্যান্ড রেজ করবেন তারা যারা খুব রিসেন্ট। আচ্ছা, আলসামি ভাইয়া বলেন, কিছু বলবেন? জি আপু, হ্যাঁ বলেন। এই শেষেরটা যেটা করলাম এটাতে আর কি আনএক্সপেক্টেড বেনিফিট, এটা মানে কি, মানে এইম যে করছে এটা তো একটু কনফিউশন একটু আর কি। আচ্ছা, আনএক্সপেক্টেড বেনিফিট মানে হচ্ছে শকিং, যেটা আপনার কোনো এক্সপেকটেশন ছিল না, এই ধরনের কোন একটা সুবিধা পাইছেন। যেমন ধরেন আপনি আইএলটিএস দিচ্ছেন হচ্ছে, আনএক্সপেক্টেড বেনিফিট কি বলবো, আপনি আইএলটিএস দিচ্ছেন ধরেন ইউরোপের কোনো একটা কান্ট্রির জন্য, ঠিক আছে, বাট আপনার হয়ে গেল আমেরিকা অথবা কানাডা, এটা আনএক্সপেক্টেড বেনিফিট না? যে আমি দিছিলাম জি ইউরোপের আপু, কান্ট্রির জন্য, কিন্তু আমি কানাডা অথবা আমেরিকা আবার হয়ে গেছে, এটা শকিং না আপনার জন্য? এটা আপনি এক্সপেকটেশনে রাখছিলেন, রাখেন নাই। এই ধরনের যে বেনিফিটটা, যে আনএক্সপেক্টেড বেনিফিট তো এইম এর মধ্যে পড়ে না। এইম হচ্ছে একটা উদ্দেশ্য, আমি এইম করে নামছি যে আমার 7 পাইতে হবে, আমি 7 পাবো, এটা হচ্ছে আমার এইম, ঠিক আছে, এটা আনএক্সপেক্টেড না। যদি আমি এইম 7 করে নামছি বাট আমি পেয়ে গেছি 7.5, এটা আমি আশা করছিলাম, করি নাই, বাট আমি একটা সুবিধা পাইছি, আনএক্সপেক্টেড বেনিফিট, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, ফাহমিদা আপু বলেন। নাহার আপু, আপনি একটু মিউট করেন তো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমার প্রবলেম হচ্ছে এই প্যাসেজটা স্টার্ট করার পর থেকে সবগুলো লিস্ট অফ রিডিং আমি ম্যাচ করতে পারছিলাম, কিন্তু অনেকগুলো প্যাসেজ আছে যেগুলো আমি পড়ার চেষ্টা করেছি, হচ্ছে না, ভুল হচ্ছে, তাই আচ্ছা, কনফিউজ আপনি হচ্ছে। আজকের পরে একটু আমি যেভাবে বলছি এভাবে ট্রাই করেন। আমি যেটা করতে পারি আপনাদেরকে, আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, কারো যদি কোনো প্রবলেম হয় এরপরে। আমি বলতেছি না সবার প্রবলেম আমার পক্ষে সলভ করা সম্ভব, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আছে স্পেসিফিক কোনো প্রবলেম, যেমন আমি যে টপিকগুলো পড়াইছি, আপু আপনি এটা পড়াইছেন, এটা আমি ওইভাবেই সলভ করছি, আমার মনে হয় আপনার এই রুলসটা আমার সাথে যাচ্ছে না, সেক্ষেত্রে আমি ওটাকে পার্সোনালি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এনিথিং আমি যেটা পড়াইছি, ঠিক আছে, আমি রিচ করার চেষ্টা করব। ওকে, আবার হ্যাঁ হ্যাঁ আপু, মিতা আপু, আপনার যে প্রবলেমটা, আপনি কাইন্ডলি একটু এরপরে, এতদিন তো মানে আপনাদের, আমি এভাবেই করেছি এটা। আমি তো আচ্ছা আমার কোর্স শেষ, আমি হচ্ছে এক্সাম রেজিস্ট্রেশন করেছি, বিদে এক্সট্রা আচ্ছা ক্লাস আসছে এটা। ফাহমিদ আপু, আপনি তো রেজিস্ট্রেশন করেছেন, ওকে। আপনার জি, তাহলে কি প্রবলেম হচ্ছে আপু? সরি, আমি মনে করেছিলাম যে আপনি আমাদের নিউ ব্যাচের, বলেন।
জি, এখন আমার হচ্ছে কি ওই যে যখন বড় প্যারাটা পড়ে যায় তখন ওই যে প্রথম দিকে তিন তিন চার লাইন পড়ে শেষে দুই লাইন পড়ে যেভাবে হোক বা অনেক সময় হচ্ছে কি মানে ওই আমার টাইমের টেনশনটাও একটা কাজ করে। আমার মনে মানে আমি আসলে কনফিউজ হয়ে যাই বেশি ক্ষেত্রে, মানে লিস্ট অফ রিডিংটা আমার কোনোভাবেই হচ্ছে না এটাতে। ধরুন 6টা থাকলে সেই জায়গায় আমার 2টা কাজ করছে না। আমার যদি লিস্ট অফ রিডিং পড়ে যায় তখন আমি শেষ হয়ে যাই, মানে আমার অবস্থা হয়ে যায় আচ্ছা, প্যাসেজ। লিস্ট অফ হেডিংসটা হচ্ছে প্রথমত এটা খুব সহজ কোনো কোশ্চেন না, একটু ডিফিকাল্ট। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপু, এটা সবার যে একদম 100% হবে এরকম না। আপনি যেটা করবেন, এটার যে কোনো কোশ্চেনের মধ্যে 1 থেকে 2টা থাকে কনফিউশন থাকে, হ্যাঁ, 1 থেকে 2টা থাকে এরকম কোশ্চেন যেটা নিয়ে আপনার খুব বেশি জি কনফিউশন তৈরি হবে, যেহেতু আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন। সেক্ষেত্রে আপনার কথাই বলছি আমি। যদি আপনি নতুন হয়ে জি থাকতেন আমি বলতাম অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বাড়ান, আরো প্র্যাকটিস করেন। আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন, আপনি অলরেডি প্র্যাকটিস করে ফেলছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার জন্য একটা যে স্কোর আপনার নির্ধারণ করা আছে, যদি আপনার হেডিং ম্যাচিং এ প্রবলেম হয়, আপনি এখান থেকে যে মার্কসটা আপনি পাচ্ছেন সেটা রাখেন। আপনার ওই মার্কসটা পূরণ করার জন্য তুলনামূলক যেটা ইজি, হ্যাঁ, সেটাতে বেশি ফোকাস করেন। সেটা শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য, যাদের প্র্যাকটিস অলরেডি হয়ে গেছে আমি তাদের জন্য বলছি। যেমন হেডিং ম্যাচিং থেকে আপনার শিওর শর্ট যে কয়টা হবে, কনফিউশন জি যেখানে অ্যারাইজ হবে সেখানে টাইম ওয়েস্ট করবেন না। যেখানে আপনার শিওর শর্ট, হ্যাঁ আমি এটা আমি বুঝতে পারছি এটার অ্যান্সার এটাই হবে, আপনি ওই কয়টা দেন। এটা নিয়ে খুব বেশি হেডেক নিয়েন না আপনি। আপনার যেটা হবে, আপনি নিজে ডিমোটিভেট হবেন, নিজের আরো হচ্ছে কনফিডেন্স লেভেল প্রচুর ফল ডিমোটিভেট করবে, ঠিক হচ্ছে এটা, আছে? মানে লিস্ট অফ রিডিং দেখলে আমার মনে হচ্ছে যেন শেষ, আমার শেষ আপনি এটা এরকমই মনে রিল্যাক্সে হচ্ছে। করেন আপু, আপনি এটা রিল্যাক্সে করেন। এইটা দেখে যদি আপনি ভয় পান, পরীক্ষার হলে যে প্যানিক হবে, ট্রাস্ট মি, পরীক্ষার হলে যায় প্যানিক হবে। সো আমার আপনি এটা মাকেও নিয়ে প্যানিক প্যানিক হচ্ছে এটা হয়েন না।